আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? এইচএসসি 25 ব্যাচ বা 26 ব্যাচ তোমরা যারা আছো, আজকের ক্লাসটা মূলত তোমাদের উদ্দেশ্যেই এইচএসসি স্পেশালি এইচএসসি 25 এবং 26-এর ইংলিশ এবং বাংলা একটা ফ্রি ক্লাস আয়োজন করা হচ্ছে। তোমরা অলরেডি জানো, অলরেডি রুটিনটা পেয়ে গিয়েছো নিশ্চয়ই। আজকের ক্লাসটা আমাদের একটা ইংলিশ ক্লাস। অনেকেই প্যারা খাও এইচএসসি লেভেলে ইংলিশ রিটেনে, আর তাছাড়া এবছর ডিউ বি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছিলে, এইচএসসি 24 ব্যাচের যে পরীক্ষাটা হয়েছিল, ইংলিশ রিটেনে অনেক ফেল আসছে। 9% পরীক্ষার্থী জাস্ট পাস করছে পরীক্ষায়, ম্যাক্সিমাম ফেল কেস ইংলিশ রিটেনের। ওকে, সো ইংলিশ রিটেনটা কিন্তু একটা অনেক বড় গুরুত্বপূর্ণ অংশ প্লে করতেছে। আজকে তোমাদের সাথে আছি আমি, সেজান আহমেদ অর্ক। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগে। ওকে, তোমাদের উদ্দেশ্যে আজকে যে কথাটা সেটা হলো, তোমাদের সাথে আমার হয়তো সেরকম আগে কখনো দেখা হয় নাই। সো আজকে ফার্স্ট ক্লাস, দেখি কতটা তোমাদেরকে সাথে ইন্টারাক্ট করতে পারি। আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব। ওকে, আজকে আমরা টপিক দেখতে পাচ্ছ তোমরা যে সামারি রাইটিং, প্রথম টপিক। ঠিক আছে, আমরা সামারি রাইটিং পড়বো, এরপরে দেখবো যে কিভাবে গ্রাফ বা চার্ট ডিসক্রাইব করতে হয়। আমরা কিন্তু এই দুইটা টপিক কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, তাই তো? এক হলো গ্রাফ অ্যান্ড চার্ট ডিসক্রিপশন, যেটা আমাদের 80 ওয়ার্ডস, ইউজুয়ালি 80 ওয়ার্ডসের মধ্যে করতে হয়। আরেকটা হলো সামারি রাইটিং, যেটা হলো একটা বড় প্যারাগ্রাফ বা একটা প্যাসেজকে তুমি কেমনে তোমার ভাষায় সংক্ষেপে মূল কথা বা মেসেজটা তুমি ডেলিভারি করতে পারো। সো সামারি রাইটিং, গ্রাফ অ্যান্ড চার্ট দুইটাই অনেক ইম্পর্টেন্ট। সামারি রাইটিংয়ে 10 মার্ক এবং গ্রাফ অ্যান্ড চার্টে কিন্তু 15 মার্ক, একদম এভিডেন্ট মার্ক। ঠিক আছে, এখানে কিন্তু এই যে 10 আর 15, এই যে ধরো 25 মার্ক, এই 25 মার্কের মধ্যে তুমি মোটামুটি 21-22 মার্ক এনশিওর করতে পারো যদি তুমি জাস্ট ফরম্যাটটা জানো, যদি তুমি জাস্ট লেখার নিয়মটা জানো। তোমাকে কিন্তু একদম ইংলিশ ভোক্যাবের রাজা হইতে হবে না এগুলো করতে গিয়ে। ঠিক আছে, সো তুমি নর্মাল ভোক্যাব ইউজ করে, তোমাদের যাদের এটা প্রবলেম যে আমি তো ভাই অত ভালো ভোক্যাব পারি না, বা ভোক্যাবে আমি দুর্বল, আমি অনেক নর্মাল শব্দ ইউজ করে প্যারাগ্রাফ লিখি বা সামারি লিখি অথবা গ্রাফ অ্যান্ড চার্ট ডিসক্রাইব করি, তাহলে তোমাদের উদ্দেশ্যে এই ক্লাসটা ইনশাল্লাহ আমি তোমাদেরকে সর্বোচ্চভাবে চেষ্টা করাবো ফরম্যাটটা শেখার এবং খুবই ইজিলি কেমনে গ্রাফ চার্ট ডিসক্রাইব করা যায় অথবা সামারি লেখা যায়। আজকের প্রথম ক্লাসটা হবে সামারি রাইটিং এর উপর। আমি তো অলরেডি আমার পরিচয় দিয়ে ফেলেছি, আমি আবার বলতেছি, আমার নাম হলো অর্ক, ডাক নাম অর্ক, এবং আমি বর্তমানে পড়াশোনা করতেছি ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে, ডিউতে। ওকে, একটু ওয়েট করি আমরা। ওয়েল, সামারি রাইটিং প্রথমে আমি বলে দিই সামারি রাইটিংটা কিভাবে হয়। সামারি রাইটিং তোমাকে একটা প্যাসেজ দিবে, ইউজুয়াল ধারণা, একদম বেসিক ধারণাটা দিই। তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটা হইতে পারে অনেক বড়, 10 লাইন, 15 লাইন, 20 লাইন থাকতে পারে। ওকে, ধরলাম যে 15 লাইন আছে। এখন এই প্যাসেজের মধ্য থেকে তোমাকে মেইন কথাগুলো, মেইন জিস্টটা সর্ট আউট করতে হবে। মেইন জিস্ট মানে কি, মূল কথাটা তোমাকে বের করে আনতে হবে, এবং 1/3 অংশে যে প্যাসেজটা দেওয়া আছে তার 1/3 ওয়ার্ডে তোমাকে প্রকাশ করতে হবে, বাট কোনো মেইন পয়েন্ট বা মেইন মেসেজ কিন্তু মিস করা যাবে না। তো সামারি হলো নিজের ভাষায় একটা ওভারভিউ প্যারাগ্রাফ লেখা, তাই তো? প্যারাগ্রাফ বলতে এক প্যারা লেখা, আমরা বাংলায় প্যারা বলি, ওইটা আসলে ইংলিশে প্যারাগ্রাফ। ওকে, আমরা দেখি সামারি রাইটিং এর বেসিক রুলগুলো কি কি। সামারি উইল বি 1/3 অফ দ্য মেইন টেক্সট। তোমাকে যে টেক্সটটা দেওয়া আছে, তোমার জন্য যে টেক্সটটা দেওয়া থাকবে, ওইটা হলো মেইন টেক্সট। ঠিক আছে, তোমাকে যে সিন প্যাসেজটা দেওয়া আছে বা আনসিন প্যাসেজ দেওয়া আছে, ওইটার 1/3 এর বেশি কখনোই হবে না। এর চেয়ে কম হতে পারে, বাট বেশি না। ঠিক আছে, 1/3 এর বেশি না, 1/3 এর কমে যদি তুমি বোঝাতে পারো ভেরি গুড, 1/3 এ যদি বোঝাতে পারো এক্সিলেন্ট, বাট 1/3 এর বেশি হইলে কিন্তু অনেক প্যারা খেয়ে যাবে। বাট টিচার কিন্তু খুব খেয়াল করবে যে তুমি আসলে অনেক বেশি কথা যদি লিখে ফেলো সামারিতে। ধরো 15 লাইনের একটা প্যাসেজের সামারি লিখতে তুমি যদি 10 লাইন লাগায় ফেলো, সেই সামারির কিন্তু সার্থকতা থাকে না। ওকে, আমি একটু ক্লাসে ইন্টারাপ্ট করতেছি। আজকে তোমাদের অসাধারণ একটা ইংরেজি ক্লাস হবে, এটা আমি আগেই বলে দিচ্ছি। আমাদের ক্লাসটা শুরু করতে একটু লেট হয়েছে ডিউ টু সাম টেকনিক্যাল রিজনস অ্যাকচুয়ালি। তো পুরো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনবা। এবং আমরা কিন্তু একটা জিনিস খুব বেশি খেয়াল করি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ইংরেজির জন্য শুধুমাত্র A+টা ছুটে যাচ্ছে। এই জন্যই কিন্তু আমরা তোমাদের জন্য, এই যে অর্ক আছে, আমার সাথে আকাশ আছে, তো ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নিয়ে কাজ করে মূলত, এবং যারা হচ্ছে এইচএসসি ইংরেজি এবং বাংলা নিয়ে কাজ করবে আমাদের সাথেই। এবং তোমাদের জন্য অনেক অনেক ফ্রি ক্লাস থাকবে, এবং ক্লাসগুলো অসাধারণ হবে। তুমি ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা, একদম আনপ্যারালাল। তুমি ক্লাসগুলো দেখো, একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। এবং আমি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, থাকলে এই ইংলিশের যে সমস্যাগুলো সেগুলো অনেকাংশেই কাটাই উঠতে পারবো। ওকে,
ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওয়েল, আমি জানি না এত ভালো বোঝাতে পারবো কিনা, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, এটুকু তোমাদের প্রতিজ্ঞা করতে পারি। ওকে, তোমরা অনেকেই ক্লাসে জয়েন করেছো, অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আমি যারা পরে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে ক্লাসটা হচ্ছে সামারি রাইটিং এর উপরে। মাত্র ক্লাসটা আমরা শুরু করেছি। সামারি রাইটিং এর প্রথম ধারণা বা প্রথম নোট, বেসিক রুল কি ছিল আমরা একটু দেখে ফেলি। বেসিক রুল ছিল সামারিটা মেইন টেক্সট, তোমাকে যে প্যাসেজটা দেওয়া আছে এর 1/3 বেশি এক্সিট করবে না। অর্থাৎ তুমি 1/3 কমে যদি মেসেজটা লিখতে পারো তুমি ভেরি গুড, ঠিক আছে। 1/3 লিখতে পারলেও ভালো, বাট 1/3 বেশি না লেখার চেষ্টা করবা, কেননা টিচাররা এটাই খেয়াল করে। মানে বোর্ড এক্সামে আমাদের মূল উদ্দেশ্য কি, বোর্ড এক্সামের জন্য ইংলিশে ভালো খারাপ না করি। রিটেন তো তোমরা মেডিকেল এক্সামে তো রিটেন দিচ্ছ না, সো বোর্ড এক্সামে কিন্তু রিটেনে অনেক মার্ক কমে আসে এবং প্লাসও অনেক সময় মিস হয়ে যাচ্ছে, কারণ শুধুমাত্র ইংলিশ রিটেন। এই ইংলিশ রিটেনে আমরা চেষ্টা করবো যেন আমাদের কোনোভাবে A+ মিস না হয়, এজন্য রিটেন আইটেমগুলো খুব ভালো মতো শিখতে হবে। ওয়েল, প্রথম পয়েন্টটা আমরা বুঝে ফেলেছি, ডোন্ট গিভ এনি টাইটেল। ধরো প্যাসেজ, যে প্যাসেজটা দিয়েছে ধরো একটা বৃদ্ধ মহিলাকে নিয়ে বা যে কোনো একটা পার্সনকে নিয়ে, তুমি এখন নিজের মতো কোনো টাইটেল দিয়ে দিবা না, ঠিক আছে। সামারি লিখতে গিয়ে কোনো টাইটেল দিয়ে দিবা না যে দ্য ওল্ড লেডি, এমন কোনো টাইটেল দেওয়া যাবে না, ঠিক আছে। তুমি জাস্ট যে প্যাসেজটা দেওয়া আছে ওই প্যাসেজটারই জিস্ট কথা বা মেসেজ, যে মেসেজটা তুমি বের করে আনতে পারছো ওই মেসেজটা তুমি লিখে দিবা তোমার ভাষায়, কিন্তু 1/3 লেংথে, ঠিক আছে। যে মেইন প্যাসেজটা ওইটার 1/3 লেংথে। তারপরে থার্ড পয়েন্ট দেখো, প্যারাফ্রেজ দ্য টেক্সট ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ। তোমার ভাষায় প্যারাফ্রেজ করতে বলছে। প্যারাফ্রেজ ওয়ার্ডটা সম্পর্কে আমরা জানবো। প্যারাফ্রেজিং, ঠিক আছে, বর্তমান যুগে ইউনিভার্সিটি লেভেলে আমাদের প্যারাফ্রেজিং টার্মটা খুব কমন হয়ে গেছে, কেননা আমরা 2022 সাল বা 21 সালের পর আমরা AI এর একটা প্রভাব দেখতেছি, চ্যাট জিপিটি, তাই না। দেখা যাচ্ছে ইউনিভার্সিটির বেশিরভাগ অ্যাসাইনমেন্ট চ্যাট জিপিটিকে দিয়ে করায় নাই, বা টিচাররা তো ধরে, প্লেজারিজম ধরা খেয়ে যায়। তখন স্টুডেন্টদের একমাত্র ওয়ে হলো, যদি টাইম কম থাকে AI দিয়ে লিখেও নেয়, তখন একটা কাজ করে, সেটা হলো প্যারাফ্রেজ করে। AI এর কথাটা ঘুরায় পেঁচায় লিখি, ঠিক আছে। ধরো লিখে দিচ্ছে কি, চ্যাট জিপিটি লিখে দিচ্ছে, বাট আমরা কি করি, আমরা একটু ঘুরায় পেঁচায় মানে এমনভাবে লিখি যেন এটা AI এর লেখা ধরা না পড়ে। সো তুমি কিন্তু এই কাজটাই করতেছো। তুমি ধরে নাও যে পরীক্ষার খাতায় যে প্যাসেজটা আছে, তোমার কোশ্চেনে যে প্যাসেজটা আছে যেটার সামারি করতে বলা হয়েছে, তুমি ওই কাজটা কি করবা, ওইটাকে ঘুরায় পেঁচাই নিজের ভাষায় ইউজ করবা। এখন হোয়াট ইজ প্যারাফ্রেজিং? প্যারাফ্রেজিং জিনিসটা কি, আমি এটাই বলতেছিলাম যে প্যারাফ্রেজিং হলো ঘুরায় পেঁচায় লেখা, বা আমি বলে দেই নিজের ভাষায় লেখা। ভাষায় লেখা। টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট। প্যারাফ্রেজিং এর স্টেপ দেখো, 3টা স্টেপ দেওয়া আছে এখানে, 2টা স্টেপ দেওয়া আছে। প্রথমত তোমাকে মেইন টেক্সটটা বুঝতে হবে। তুমি যদি মেইন টেক্সট না বুঝে প্যারাফ্রেজ করতে যাও, বিশাল বড় পাকড়াও খাবা বা ধরা খাবা, কেননা তুমি অর্থ না বুঝলে নিজের ভাষায় চেঞ্জ করে ফেললে পুরো প্যাসেজটা চেঞ্জ হইতে পারে, বা মিনিংটাই কিন্তু চেঞ্জ হয়ে যাইতে পারে। ওকে ওকে, প্রথমে তোমাদেরকে বুঝতে হবে টেক্সটে কি বলতে চাওয়া হয়েছে। তারপরে দেখো, টু রাইট ইট ইন ইয়োর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায় লিখতে হবে। মেইন যে টেক্সটটা দেওয়া আছে ওইটাতে ধরো যে ওয়ার্ডটা ইউজ করলো পুঙ্খানুপুঙ্খভাবে সেম ওয়ার্ড যদি ইউজ করো, তুমি আসলে যতটাই ঘোরায় পেঁচায় লেখো ওইটা কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না। ওকে, তাহলে এখানে কি করতে পারি আমরা, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তো কি করা যাইতে পারে প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে। এই যে ধরো যে ওয়ার্ডগুলো আছে আমাদের মেইন টেক্সটে, এই মেইন টেক্সটের ওয়ার্ডগুলোকে আমরা কি করলে এটা অর্থ চেঞ্জ হবে না, বাট তোমার সামারিটা দেখতে একটু ডিফারেন্ট লাগবে। একটু চিন্তা করো তো, অবশ্যই এটার সিনোনিম কিছু, মানে অ্যাডভান্স লেভেল বা স্ট্যান্ডার্ড লেভেলের কিছু সিনোনিম ইউজ করতে পারো। ধরো এখানে বলা আছে, দেখো, ইউজ সিনোনিমস অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স স্ট্রাকচার। আচ্ছা, প্রথমে সিনোনিমের ব্যাপারটা বলি। ধরো এখানে বলা আছে যে হি passed away yesterday। তোমরা দেখতে পাচ্ছ আশা করি, হি পাস্ট অ্যাওয়ে ইয়েস্টারডে, মানে কি সে গতকাল মারা গিয়েছে, তাই তো, এটাই তো অর্থ দাঁড়াচ্ছে এখানে। একটু খেয়াল করো, হি পাস্ট অ্যাওয়ে ইয়েস্টারডে, এইটাকে তুমি যখন ধর এই লাইনটাকে তুমি সামারিতে লেখার চেষ্টা করতেছো, তুমি কি পাস্ট অ্যাওয়ে এই ইয়াটা ইউজ করবা, এই ফ্রেজটা ইউজ করবা, নাকি একটু চেঞ্জ করতে পারো? তুমি নর্মালি সিম্পল ভাষায় তুমি ডায়েড লিখতে পারো, সরি হি নট ডিড, হি ডায়েড
দ্য প্রিভিয়াস নাইট, এভাবে লিখতে পারো না? অর্থটা সেম থাকছে, বাট তুমি কি বদলাচ্ছটা কি? তুমি অ্যাকচুয়ালি বদলাচ্ছ স্ট্রাকচারটা বা দেখতে কেমন লাগতেছে। ঠিক আছে, আমি ধরো এভাবে তোমার সামনে আসছি, আমি ধরো 1 মাস পর দাঁড়িয়ে নিয়ে চুল বড় বড় করে আসলাম, সেম আমি কিন্তু আমি থাকছি, মানুষটা সেম থাকছি, রূপ বদলাচ্ছে। সামারির ক্ষেত্রে তোমার লাইনগুলোও এরকম যে তুমি লাইনগুলোর অর্থ সেম রাখবা, লাইনগুলো দেখতে ভিন্ন হইতে পারে। দেখতে ভিন্ন হলে আসলে একটু ডাইভার্সিটি হবে, টিচার তোমার কন্টেন্টটাকে ইউনিকভাবে একটু দেখবে। ওকে, তারপরে সিনোনিমের বিষয়টা আমরা বুঝলাম। সেন্টেন্স স্ট্রাকচার, আমরা তোমাকে একটা কোয়েশ্চেন করি স্ট্রাকচারগত দিক থেকে। ঠিক আছে, ভালো মতো শোনো কোয়েশ্চেনটা। স্ট্রাকচারগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার? এই যে সেন্টেন্স স্ট্রাকচারগত দিক থেকে কত প্রকার? কমেন্টে আমি খেয়াল করতেছি, বলো কমেন্টে। দেখো, আচ্ছা এখানে আবার লিখছে, এটা হলো ডায়েট। ঠিক আছে, থ্যাংক ইউ যে বলে দিয়েছো, এটা হবে ডায়েট। আমার হাতের লেখা বুঝতে পারলে আমি অনেক ধন্য মনে করবো নিজেকে, কারণ আমার হাতের লেখা আসলে অনেক খারাপ। ওকে, 1 মিনিট একটু ওয়েট করো। ওকে, স্ট্রাকচারগত দিক থেকে সেন্টেন্স এক্স্যাক্টলি 3 প্রকার। আরিফা তাবাসসুম, মাহফুজা রিমা, তোমরা উত্তর দিয়েছো 5 প্রকার না। অ্যাকচুয়ালি একজন 5 প্রকার লিখেছে, 5 প্রকার না। 5 প্রকার হলো সেন্টেন্সটা কেমন অর্থ প্রকাশ করছে এর উপরে, আর স্ট্রাকচারগত দিক থেকে বা বাক্যের গঠনটা কেমন এই অনুযায়ী কিন্তু আমরা 3 প্রকারে ভাগ করতে পারি। এক হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। যেহেতু আজকে গ্রামার ক্লাস নিচ্ছি না, আমি ডিটেইলস আলোচনায় যাব না যে কোনটা সিম্পল বা কোনটা কমপ্লেক্স বা কোনটা কি বলে কম্পাউন্ড, বাট আমি তোমাকে একটা জিনিস দেখাবো যে সিম্পল যদি থাকে তুমি ওইটাকে কিন্তু ঘুরায় পেঁচায় কমপ্লেক্স করতে পারো। ধরো বললো যে লেখা থাকলো, আচ্ছা আমি একটু মুছলাম এই সাইডটা। ঠিক আছে, এই সাইডটা একটু মুছে দিলাম। ওকে, ধরো বলা হলো যে হি ওয়াজ পোর বাট অনেস্ট। ঠিক আছে, হি ওয়াজ পোর বাট অনেস্ট, হি ওয়াজ পোর বাট অনেস্ট, এটা তোমার মেইন টেক্সটে দেওয়া আছে। তুমি কিন্তু অর্থটা ঠিক রেখে তুমি জাস্ট এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা ছোটবেলা থেকে পড়ছি, ওই ব্যাপারগুলোর কিন্তু অ্যাপ্লাইড একটা ভার্সন তুমি সামারি রাইটিং এ করতেছো, তাই না? আগে কি দেওয়া থাকতো, তোমাকে সিম্পল সেন্টেন্স দিয়ে বলা হতো কমপ্লেক্স করো, কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে বলা হতো কম্পাউন্ড করো। বাট এই যে সামারি রাইটিং এর ক্ষেত্রে যেহেতু তোমার লেখাটা একটু আলাদা করতে হচ্ছে, তোমার কিন্তু একটু আলাদা করতে হচ্ছে, তাই না? এই যে এই লাইনটাকে তুমি এভাবে লিখতে পারো যে দো হি ওয়াজ পোর, দো হি ওয়াজ পোর, he was honest. সো তুমি সবসময় টিচারের সাইকোলজি বোঝার চেষ্টা করবা। তোমার বোর্ড খাতাটা, তোমার ইংলিশ বোর্ড খাতাটা টিচার যখন দেখবে তুমি মেইন টেক্সটে কি লেখা আছে এটা তিনি খেয়াল করবেন, এবং তুমি কি লিখছো এটাও খেয়াল করবেন। সো তুমি এভাবে চেষ্টা করবা যে টিচারের জায়গায় তুমি থাকতা, যদি তুমি তোমার ওই খাতায় মার্ক দিতা কিনা, বা তুমি তোমাকে কতটুকু মার্ক দিতা, নিজেকে যদি জাজ করা শেখো, তাইলে আশা করি তোমার সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে, সো একই কথা দেখো, একই সেন্টেন্স, হি ওয়াজ পোর বাট অনেস্ট, এই লাইনটা ধরো তোমার মেইন টেক্সটে ছিল, তুমি কিন্তু জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ করে দিয়ে তুমি অন্য সেন্টেন্স ইউজ করতে পারতেছো, বাট অর্থ ঠিক রাখতেছো। যেমন দো হি ওয়াজ পোর, তুমি বলতেছো যে যদিও সে গরিব ছিল, সে কি সৎ ছিল, তাই না? আর উপরের লাইনে বলেছিল যে সে গরিব কিন্তু সৎ ছিল। সেম কথা বা সেম বাট ডিফারেন্ট। ওকে, আমরা দেখি এবার সামারি রাইটিং এর একটু বেসিক প্র্যাকটিস করি কিছুটা। দেখো, ওভারঅল যদি সামারি করি, প্রথমত মনে রাখতে হবে 1/3 হবে। ঠিক আছে, আবার রিকল করে দিচ্ছি, 1/3 হবে মেইন টেক্সটের মেইন আইডিয়াস প্লাস সাপোর্টিং আইডিয়াস। এটা আমি বলতেছি মেইন আইডিয়া কোনগুলো বা সাপোর্টিং আইডিয়া কোনগুলো। তারপরে দেখো ডু নট, ঠিক আছে, ডু নট বলতে এই কাজটা করা যাবে না। রাইট ডিটেইলড কন্টেন্ট, ওই যে বললাম যে 15 লাইন তোমাকে কোয়েশ্চেনে দিয়েছে, ধরো 15 লাইন কোয়েশ্চেনে দিয়েছে, বাট তুমি হলো সামারি লিখতেছো কয় লাইন, 12 লাইন সামারি লিখে ফেলছো। তাহলে তুমি আসলে সামারি কি লিখলা, মানে তুমি কেমনে সামারাইজ করলা জিনিসটাকে? সামারাইজ মানে কি জানো? ওভারঅল ধরো একটা মিটিং হইলো, অনেকক্ষণ ধরে একটা মিটিং হইলো, ধরো কর্পোরেট একটা বোর্ড মিটিং হইলো, এখানে একটা মিটিং এর লাস্টে একটা কনক্লুশনে আসে যে তাহলে আজকে মিটিং এর উদ্দেশ্যটা কি ছিল, মানে কনক্লুশনটা কি, রেজাল্টটা কি।
ওই সামারি হলো ওই জিনিসটা, ঠিক আছে? তুমি একটা বড় প্যারাগ্রাফের কি করতেছো, বড় প্যারাগ্রাফের ওভারঅল রেজাল্টটা জাস্ট বের করে আনতেছো। আচ্ছা, একজন লিখেছে ভাই আপনার পড়ানো দেখে মনে হচ্ছে অনেক এক্সপিরিয়েন্সড। অনেক না, তবে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স। ধরো আমি এইচএসসি দেওয়ার পর থেকে এই যে ভার্সিটিতে আসছি, ঢাকা ইউনিভার্সিটির শুরু থেকেই আমার নিজের প্ল্যাটফর্মটা আমি চালাচ্ছি। ধরো অন্বেষণ নাম, তোমরা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে ইনশাল্লাহ, বা এই পিডিএফটা যখন নিতে হবে তুমি অন্বেষণে যোগাযোগ করলেই তুমি পাবে। ওকে, দেখো, ডু নট রাইট ডিটেল কন্টেন্ট, ডিটেল লিখবা না, ঠিক আছে? অনেক লিখবা না। যত ধরো 15 লাইন আছে, 15 লাইন তুমি সামারি লিখে দিলা, দরকার নাই তোমার কাছে, তো ওইটা তো প্যাসেজে দেওয়াই আছে, তাহলে তোমার কাছে এক্সট্রা কেন লিখতে বলা হয়েছে? তারপরে নেভার এভার, ঠিক আছে, এই কাজটা জীবনেও করবা না, সেটা হলো পার্সোনাল ওপিনিয়ন দেওয়া যাবে না। পার্সোনাল ওপিনিয়ন দেওয়া যাবে না, এটা আমি যখন তোমাকে একদম ধরো সামারিটা বলতেছি তখন বলবো, ধরো যেইটা মেইন টেক্সট বা তোমাকে যে প্যারাগ্রাফটা দিয়েছে এখানে ধরো যে কথাটা নাই, বাট তুমি ধরে নিলা যেমন, ঠিক আছে? ধরো একটা ছেলের কথা বলা আছে, সে আসলে অনেক কর্মঠ এবং ধরো সে মাকে অনেক ভালোবাসে, কর্মঠ এবং মাকে অনেক ভালোবাসে। ধরো তার বাবার কথা প্যাসেজে নাই, একেবারেই নাই। ওয়েল, প্যাসেজে ধরো একেবারেই নাই, কিন্তু তুমি ধরে নিলা, ধরো তুমি তোমার পার্সোনাল ওপিনিয়ন দিলা যে তার বাবা তো অনেক খারাপ মানুষ ছিল, এজন্য সে তার বাবাকে দেখতেই পারে না। এখন কথা হলো তুমি এই ইনফরমেশনটা কই পাইলা? এই ইনফরমেশন কি মেইন টেক্সটে ছিল না? সো তুমি নিজের একটা পার্সোনাল ওপিনিয়ন দিয়ে ফেললা। কিন্তু এই কাজ ভুলেও করবা না, সেটা গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং হোক, সামারি রাইটিং হোক বা এনিথিং, ঠিক আছে? এটা কখনো করা যাবে না। সো কখনো পার্সোনাল ওপিনিয়ন দিবা না, ডিটেইলড একদম ফুল কন্টেন্ট লিখে দিবা না, এবং সবসময় 1/3 সাইজে রাখার চেষ্টা করবা। ওয়েল, আমরা এখন সলভ করব একটা মডেল কোয়েশ্চেন। আমরা কিন্তু সামারি রাইটিং এর নিয়মটা কিন্তু খুব ভালো মতো বুঝে গেছি, নিয়মটা বুঝে ফেলছি। জাস্ট বুঝবো যে কিভাবে আমরা একটা সামারি করি, ঠিক আছে? পরীক্ষার হলে কিভাবে আমাদের পরীক্ষার হল, দেখো, তোমার প্রিপারেশন যেমনই হোক, প্রিপারেশন অনেক ভালো হোক বা মিডিয়াম হোক, তোমার পুরাটা রেজাল্ট ডিপেন্ড করে পরীক্ষার হলে তুমি কেমন পারফর্ম করতেছো, পরীক্ষার হলে কি দেখে তোমার মাথা কেমন চলতেছে। ওকে ওকে, তুবা থ্যাংক ইউ, তুমি বলেছো ক্লিয়ার। ওকে, আমরা এখন দেখবো, দেখো এই প্যাসেজটা, একটা প্যাসেজ দেখতে পাচ্ছি যে মাই নেম ইজ আমেরিগো। ওকে, আমি ফুল রিড আউট করতেছি এবং তোমাকে বুঝাই দিচ্ছি। প্রথম থেকে দেখতে পাচ্ছ মাই নেম ইজ আমেরিগো, মানে এই প্যাসেজটার বক্তা বা এই প্যারাগ্রাফটার বক্তা যে, সে বলছে যে তার নাম হলো আমেরিগো। ওকে, দেখেন আমেরিগো বলছে যে আই এম 13 years old, আমার বয়স 13 বছর, মানে আমেরিগো আমাদের চেয়ে বয়সে অনেক ছোট, সে এক শিশু। ওকে, 13 বছর, এবং আই লিভ অন দ্য স্ট্রিটস alone, I live on the streets, that is not the matter, মেইন ম্যাটার হলো alone, ঠিক আছে? সে একজন স্ট্রিট চাইল্ড, কিন্তু alone। আচ্ছা, সে কি অরফান? তার কি বাবা মা মারা গিয়েছে আগেই? ওকে, এবার দেখি, মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজেন্ট ওয়ান্ট মি। ওকে, এই লাইনটা খেয়াল করো, থার্ড লাইন, আমার মা যে আমার বাবার সাথে সেপারেটেড বা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বা বিচ্ছেদ হয়ে গিয়েছে, অর্থাৎ তারা ডিভোর্সড ফ্রম মাই ফাদার ডাজেন্ট ওয়ান্ট মি, মানে আমার মা আমাকে চায় না, মানে নিতে চায় না, তার দায়িত্ব নিতে চায় না। ইটস প্যাথেটিক। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, সে আমাকে বলেছে চলে যেতে। Now she is married to another man. এখানে বলছে যে সে আরেকজন পুরুষের সাথে বিবাহিত, অর্থাৎ আরেকজনকে সে বিয়ে করেছে। তারপর দেখো বলছে মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা অনেক দূরে থাকে। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। আমেরিকা কিন্তু তার বাবার কাছে যেতে চায়, বাট হি ওয়ন্ট টেক মি ইদার, মানে সেও আমাকে গ্রহণ করবে না বা অ্যাকসেপ্ট করবে না। I begged him to send me some money so that I could buy a bus ticket. আমি তাকে বলেছিলাম আমাকে কিছু টাকা পাঠাতে যেন আমি একটা বাসের টিকিট কিনতে পারি, বাট কি বলছে, বাট হি হ্যাজন্ট রেসপন্ডেড ইয়েট, কিন্তু সে এখনো তার উত্তর দেয়নি বা জবাব দেয়নি। আচ্ছা, এই চিঠির জবাব আসলে কখনো আসার না, এটাই বোঝানো হয়েছে। ওকে, এই চিঠির জবাব কখনো আসার না, কেননা তার বাবা অবশ্যই ছেলের জবাব দিত যদি সে চাইতো যে ছেলে তার কাছে যাবে। ওকে, তাহলে এটুকু পড়ে আমরা কি বুঝতে পারছি? দেখো, সলভ করাটা দেখাই। তুমি পরীক্ষার হলে এইটুকু পড়লা, তুমি এখান থেকে পয়েন্ট 2টা, আমেরিগো, ঠিক আছে? আমেরিগোর গল্প এটা। সে একজন চাইল্ড, যেহেতু 13 বছর বয়স, সে স্ট্রিটে থাকে এবং একা থাকে। তার মা এবং বাবা কেউই তাকে গ্রহণ করে না, অর্থাৎ মা এবং বাবা, প্যারেন্টস দুইজনই তাকে অ্যাবান্ডন করেছে। ওকে, এরপর দেখো সেকেন্ড যে প্যারাটা আছে, দ্য স্ট্রিটস আর নাও হোম।
ঠিক আছে, হোম ফর মি, বা মানে রাস্তায় এখন আমার কি বাড়ি। একটা জিনিস মনে রাখবা, হোম তোমাদেরকে এর বাইরে গিয়ে কিছু শেখাই। আমরা দুইটা ওয়ার্ড লিখি না, একটা হলো হোম, একটা হাউস। একটা তো আমরা লিখি বাসা, একটা বাড়ি, তাই না? একটা লিখি বাসা, একটা বাড়ি। তোমরা কি বলতে পারবা? কমেন্ট বক্সে কেউ একজন বলো যে হোম এবং হাউসের মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবা? দেখো, কোয়েশ্চেন হলো হোম এবং হাউসের মধ্যে পার্থক্য কি। এর একটা বড়সড় পার্থক্য আছে। তুমি যেখানে থাকো ওইটা তোমার হোম হইতে পারে, একই সাথে হোম এবং হাউস হইতে পারে, ঠিক আছে? হোম এবং হাউস কিন্তু একই সাথে হতে পারে। আবার ওইটা তোমার হাউস হতে পারে বাট হোম নাও হইতে পারে। এটা একটা খুব একটা মানে কি বলে, খুব একটা তীক্ষ্ণ একটা ব্যাপার আছে। তোমরা কমেন্ট করলে অবশ্যই আমি দেখতে পাবো। আচ্ছা, তোমরা জানাইতে থাকো। স্ট্রিটস আর নাও মাই হোম, হোম মানে স্ট্রিটস আমার এখন বাড়ি হয়ে গেছে। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, কখনো কখনো আমি কাজ খুঁজি। আমেরিকা মাঝে মাঝে কাজ খুঁজে কি করার জন্য? নিজের জীবিকা নির্বাহ করার জন্য। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর। আমেরিকা প্রথমে কি করতো? আমেরিকা ময়লা কালেক্ট করতো বা আবর্জনা কালেক্ট করে, যে প্লাস্টিক, আমরা যে প্লাস্টিক দেখি, ঠিক আছে? হোম হইছে ছোট জায়গা না, ছোট জায়গা বড় জায়গার বিষয় না। হাউস মানে বাড়ি না, অ্যাকচুয়ালি না। মেইন কনসেপ্ট হোম এবং হাউসের কনসেপ্ট কি জানো? হোম ব্যাপারটা অ্যাবস্ট্রাক্ট আর হাউস ব্যাপারটা ফিজিক্যাল। হোম ব্যাপারটা অ্যাবস্ট্রাক্ট। ধরো ইওর মাদার ক্যান বি হোম টু ইউ, ঠিক আছে? তোমার মাদার কি, তুমি মায়ের কোল কিন্তু তোমার জন্য হোম লাইক ফিলিং দিতে পারে। বাট হাউস হলো এই যে আমরা 4 দেয়ালের ইটের বাড়ি করছি, এটা হলো হাউস, ঠিক আছে? আর আমরা যখন বাড়িটা থাকে, আচ্ছা একজন লিখেছে হাউস মানে বাড়ি, আর হোম হলো হাউসের থেকে ডিটেইলসে বোঝায়। হাউস, হাউস হলো কি আমি বলি, হাউস হইলো এই যে ফিজিক্যাল যে বাসাটা বানায় রাখা আছে, যে রুমে আমি ক্লাস নিচ্ছি, ধরো এটা হাউস। বাট হোম হলো নিজের একটা ব্যাপার, হোম হলো অ্যাবস্ট্রাক্ট, আর হাউস কি? হাউস ফিজিক্যাল। ওকে, আমরা ওইদিকে না যাই। আমেরিকা ট্র্যাশ কালেক্ট করতে এবং ভেন্ডরের কাছে সেল করতে। ভেন্ডর মানে এই ট্র্যাশগুলো নিয়ে যে প্রসেসিং করে বা এগুলো যে বড় আকারে যারা কালেক্ট করে, ঠিক আছে? এগুলো ভেন্ডরের কাছে করতো, সেল করতো। আই স্টপড ডুইং, এটা ডুইং হবে, ঠিক আছে? আই স্টপ ডুইং দ্যাট আফটার আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন। এই যে ময়লার মধ্যে কাজ করা, ময়লা আবর্জনা কালেক্ট করা, এটা কিন্তু যারা করে, যারা স্ট্রিট চাইল্ড আছে, ঠিক আছে? যারা স্ট্রিট চাইল্ড আছে এদের কিন্তু অনেক ইনফেকশন বা রোগ বালাই লেগে থাকে, বা এরা অসুস্থ হয়ে যায়, অনেকটা ইমিউন হয়ে যায়, বাট তাও। সো আমেরিকার এরকম ছিল, ইনফেকশন ছিল, এবং দ্য ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প। ওকে, এখনই আমরা এর থেকে মেসেজ বের করতে পারতেছি না, আমরা আরেকটু পড়বো। Once I worked for an ice cream shop and sold ice cream. একদা আমি একটা আইসক্রিম শপে কাজ করতাম এবং আইসক্রিম বিক্রি করতাম, বাট আই গট নো মানি ইন রিটার্ন। বাট এর বদলে সে কোনো টাকা পায় নাই। হয়তোবা সে কি, আমরা একটা নেম জানি, কাবিখা, তাই না? কাবিখা চিনি? কাবিখা কি বলেন? তোমরা নিশ্চয়ই জানো কাবিখা কি। একটু ওয়েট করি আমরা। এই যে পাইছি। ওকে, কাবিখা, সে কাজের বিনিময়ে খাদ্য পেত বা থাকার জায়গা পেত। ওকে, কাবিখা চিনেন না? হ্যাঁ, কাজের বিনিময়ে খাবার, মানে তাকে আসলে কোনো অফিসিয়ালি বেতন দেওয়া হতো না, তাকে থাকার জায়গা দেওয়া হতো এবং খাবার দেওয়া হতো। ওকে, সে আইসক্রিম শপে থাকা খাওয়ার জায়গা পেত, বাট ইন আ ওয়ে আই এম লাকি। দেখো, এখানে কিন্তু পুরো প্যাসেজের টোনটা চেঞ্জ হয়ে যাবে। এই প্যারাগ্রাফটা একটু খেয়াল করো। বাট ইন আ ওয়ে আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ। বিকজ আই এম অ্যালাইভ, আমেরিকা লাকি ফিল করে কারণ সে অ্যালাইভ। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক ইন ট্র্যাশ ডাম্পস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস। ওকে, আমার বন্ধুরা যারা ট্র্যাশ ডাম্প বা আবর্জনার স্তূপ বা একদম যে ভাগার, ঠিক আছে, ভাগারে কাজ করে, তারা কি করে? অফেন বা প্রায়শই সিরিয়াস রোগবালাইয়ে ভুগে বা অসুখ বিসুখে ভুগে। One of them recently died. A boy I know lost one eye after a piece of hot glass flew into it. মানে একজন রিসেন্টলি বা সম্প্রতি মারা গিয়েছে, এবং a boy I know lost one eye after a piece of hot glass flew into it. মানে সে হয়তো গ্লাসের কাজ করতো, after a piece of hot glass flew into it, মানে চোখের মধ্যে কাচের গরম কণা চলে যাওয়ায় একটা কি চোখ নষ্ট হয়ে গিয়েছে।
দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার্ড হিম। ওকে, দেখি প্যাসেজটা কি এখানে শেষ? ইয়েস, প্যাসেজটা এখানে শেষ। ঠিক আছে, ধরো এইটুকু তোমাকে মডেল চিন্তা করতে হবে, যে মডেল কোয়েশ্চেন চিন্তা করতে হবে। তোমার এইচএসসি এইটুকু প্যারাগ্রাফ দেওয়া আছে, এখন তুমি হাউ আর ইউ গনা রাইট ইট ডাউন। ওকে, এখন চিন্তা করি। দেখো প্রথমে আসছি যে মাই নেম ইজ আমেরিগো, আই এম 13 ইয়ার্স ওল্ড। ওকে, আমরা এভাবে লিখতে পারবো। দেখো এখানে ও তো ফার্স্ট পার্সনে লিখছে, তাই না? ও ফার্স্ট পার্সনে লিখছে। আমরা যেটা করব সেটা হইলো আমরা থার্ড পার্সনে লিখব। আমরা এখানে লিখবো, ধরো আমেরিগো, এক মিনিট একটু ওয়েট করো। Okay, Amerigo is a street child living on the streets alone. প্রথম লাইন দেখো, আমেরিগোর পরিচয় দিয়ে দিলে। আমেরিগো হলো একজন স্ট্রিট চাইল্ড লিভিং অন দ্য স্ট্রিটস অ্যালোন। ওকে, তারপরে দেখো আমেরিগোর বাবা মায়ের বিষয়টা তোমাকে ক্লিয়ার করতে হবে। দেখো ফার্স্ট অফ অল ছিল সে নিজের পরিচয় দিয়েছে স্ট্রিট চাইল্ড। এখন দেখো ডিটেল যাবো না কেমনে, এইটা তোমাকে লেখার দরকার নাই। তো তার বয়সে 13 বছর, এটা কিন্তু পার্টিকুলারলি লেখার তোমার দরকার নাই, তুমি বেশি ডিটেলে যাবো না। সে যে স্ট্রিট চাইল্ড এবং সে একা থাকে এটা লিখলা। তারপরে ধরো এখানে দেখতে পাচ্ছ যে বাবা মায়ের বিষয়, বোথ অফ হিজ প্যারেন্টস, ধরো বোথ of his parents abandoned, এই ওয়ার্ডটা ইউজ করতে পারো। ঠিক আছে, এই ওয়ার্ডটা কিন্তু প্যাসেজে ছিল না। abandoned him। ওকে, তুমি আবার আন্ডারলাইন করো না। ঠিক আছে, both of his parents abandoned him, মানে সে একজন অরফান না, ঠিক, সে অ্যাবান্ডন্ড চাইল্ড। ওকে, তারপরে দেখো সে বিভিন্ন রকমের, দেখো মূল কনসেপ্ট তিনটা। আমেরিগোর পরিচয়, সে বিভিন্ন রকমের কাজ করে খায়। তারপরে লাস্টেরটা কি? লাস্টেরটা হলো এত কিছু হওয়া সত্ত্বেও দেখো সে কিন্তু বলেছে যে আমি হ্যাপি, তাই না? আমি হ্যাপি কারণ আমি বেঁচে আছি। আমার বন্ধু বান্ধবরা অনেকেই কিন্তু সাফার করছে অনেক সিরিয়াস ডিজিজেসে, অথবা কি করছে, একজন ফ্রেন্ড যাকে সে চিনতো সে তার এক চোখ হারিয়ে ফেলেছে। আমেরিগোর হয়তো অত ইন্টেন্স কাজ করে অনেক বেশি টাকা অর্জন করতে হবে না কম্পারেটিভলি অন্যদের তুলনায়, বাট সে যে বেঁচে আছে, সে যে মারা যায় না, সে যে কোনো কঠিন অসুখ বিসুখে ভুগছে না, এতেই সে খুশি। সো দেখতে পারি আমরা আমেরিগো কি করে, আমেরিগো আমরা এইভাবে বলতে পারি, আমেরিগো searches for different works to earn his living। তার লিভিং আর্ন করার জন্য বা বেঁচে থাকার জন্য যা প্রয়োজন এগুলো আর্ন করার জন্য সে কি করে, সে বিভিন্ন রকমের কাজ খোঁজে। ওকে, বিভিন্ন রকমের কাজ খোঁজে। এরপরে তুমি ডিটেল যাইতে হবে না যে আসলে আমেরিগো ট্র্যাশ ডাম্পে কাজ করতো কিনা বা আইসক্রিম করতো কিনা, এত ডিটেল কিন্তু তোমার যাইতে হচ্ছে না। মেইন কথা, মেইন জিনিস বা মেইন মেসেজ দিতে হবে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট লাইন দেখো আমি 3 লাইনে তোমাকে এটা 4 লাইনে করা যাবে, অনেকগুলো লাইন ছিল বাট 4 লাইনে আমি দেখো সময়টা লিখে দিব। লাস্ট লাইন তুমি এভাবে লিখতে পারো যে, দেখি এটা কি ছিল, এখানে ছিল বাট ইন আ ওয়ে আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ। But he is grateful to Almighty that he is still breathing, whereas এখানে তুমি দিতে পারো যে whereas দেখি এক মিনিট,
আচ্ছা আমি এই জায়গাটায় লিখি whereas many of his friends suffered from serious health problems. হেলথ প্রবলেম আছে, প্রবলেম তুমি না দিতে পারো, ডিজিজ দেওয়া ছিল তো এখানে তুমি আরেকটু ওয়ার্ড সিলেকশন করবে। দেখো আমি যেমন প্রবলেম লিখে মুছে ফেললাম, তুমি কিন্তু পরীক্ষার হলে ভেবে তুমি কিন্তু ওয়ার্ড চেঞ্জ করতে পারো, ঠিক আছে? ওয়ার্ড চেঞ্জ কিভাবে করতে পারো? হেলথ হ্যাজার্ডস, ঠিক আছে? প্রবলেম মানে কমন ওয়ার্ড হয়ে যেত, বাট আমার প্রবলেম লেখার স্টাইলে মনে হলো যে আমি হ্যাজার্ডস লিখবো। সো দেখো তুমি একটু চিন্তা করো যে এই যে প্যারাগ্রাফটা, ঠিক আছে, এইটুকুর মধ্যে আমার হাতে লেখা খারাপ, আশা করি বুঝতেছো, আমি আবার পড়ে শোনাই। আমেরিগো ইজ a street child living on the streets alone. Both of his parents abandoned him. Amerigo searches for different works to earn his living, but he is grateful to Almighty that he is still breathing, whereas many of his friends suffered from serious health hazards. এর বাইরে দেখো এই প্যারাগ্রাফ যেটা দেওয়া ছিল বা মেইন টেক্সটটা যেটা দেওয়া ছিল, এর বাইরে কিন্তু কোনো তোমার মেসেজ নাই। আমেরিগো একটা স্ট্রিট চাইল্ড, সে বিভিন্ন রকমের কাজ খোঁজে, বাট আলটিমেটলি কি সে হ্যাপি আছে। সে মানে এরকম বাবা মা তাকে অ্যাবান্ডন করেছে, বিভিন্ন কাজ করে খাইতে হচ্ছে, কাজের বিনিময়ে খাদ্য, এরকম জীবন লাইফ করতে মানে লিভ করতে হচ্ছে, বাট সে কি নিজেকে লাকি ফিল করে বা নিজের কাছে গ্রেটফুল বা গডের কাছে গ্রেটফুল যে স্টিল আই এম লিভিং, আমি বেঁচে আছি। আমার অবস্থা আমার ওই ফ্রেন্ডগুলোর মতো হয় নাই যাদের সিরিয়াস হেলথ প্রবলেম বা যারা মারা গিয়েছে। ভাইয়া প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স একসাথে একটা সেন্টেন্সেই লেখা যাবে? আমেরিগোর ফ্রেন্ড তো স্টিল সাফার করতেছে, ওকে এখানে দেখো, বাট তুমি লিখতেছো কিভাবে এটা ডিপেন্ড করে, বুঝছো? আচ্ছা এক মিনিট ওয়েট, বাট ইন এ ওয়ে, আচ্ছা ওয়ান অফ দেম রিসেন্টলি ডায়েড, আ বয় নো লস্ট ওয়ান নাই, যে দেখো এটা কিন্তু পাঁচটাই লেখা ছিল, আ বয় আই নো লস্ট ওয়ান আই আফটার আ পিস অফ গড গ্লাস ফ্লিউ ইনটু ইট, ঠিক আছে? এটা করতেছে, এটা তুমি কিন্তু নিজে বের করে ফেলতে পারবে না, ঠিক আছে? এখানে জাস্ট পাঁচটা লেখা ছিল যে আমার পরিচিত এক ছেলের কি হয়েছিল, একটা কাঁচের মানে হট গ্লাস, ঠিক আছে, গরম গলিত কাঁচ তার চোখের মধ্যে চলে গিয়েছিল, যে গিয়েছিল, দেখো পাস্ট ইনডিফিনিটে লেখা। সো আমি কিন্তু কি করছি, আমি কিন্তু পাস্ট ইনডিফিনিটেই লিখে দিচ্ছি তোমাকে, একটু দেখো এই যে whereas many of his friends suffered from serious health hazards, বুঝতে পারছো কি? এখানে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স একসাথে লিখি নাই, কোথায় আমেরিকার ফ্রেন্ড স্টিল সাফার করতেছে, বুঝতে পারছো? সৌরভ বুঝলে রিপ্লাই করো, তাহলে আমরা নেক্সট পোর্শনে চলে যাব। ওকে, সামারি রাইটিং এর নেক্সট পোর্শন বলতে প্র্যাকটিস, ঠিক আছে? তোমাদের এখন নিজেদের কিভাবে প্র্যাকটিস করবা, এটা হলো একটা বিষয়। ব্যাপার কি হইল কি, এক মিনিট একটু ওয়েট, এই যে প্র্যাকটিস মোর অ্যান্ড মোর স্পেশালি দ্য বোর্ড কোয়েশ্চেন্স। তোমার কি করতে হবে সামারির জন্য? বোর্ড কোয়েশ্চেনের কোনো বিকল্প নাই, কেননা বোর্ড কোয়েশ্চেন রিপিট হয়। ওকে, বোর্ড কোয়েশ্চেন রিপিট হবে, এটাই নর্মাল। আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি যে এক বোর্ডে এক কোয়েশ্চেন, তোমরা যখন গ্রাফ অ্যান্ড চার্ট পড়াবো ওই টাইমে দেখবা যে এক কোয়েশ্চেন 4-5টা বোর্ডে আসছে, এরকম হয়। ওকে, প্র্যাকটিস বেশি বেশি করতে হবে এবং স্পেশালি দ্য বোর্ড কোয়েশ্চেন্স। এখন দেখো আমি মেইন কথাগুলো শুরুতে বলে দিয়েছিলাম যে 1/3 হবে, পার্সোনাল ওপিনিয়ন দিবে না কেউ, তারপর কি বললাম যে টাইটেল দেওয়া যাবে না, খুব ইম্পর্টেন্ট, কোনো টাইটেল নাই এখানে। কিন্তু আমি বলি না যে আমেরিগো দ্য স্ট্রিট চাইল্ড, টাইটেল দিয়ে কিন্তু একটা কি বলে আন্ডারলাইন করে দিলাম, এমন কিন্তু করা যাবে না সামারিতে। ওকে, সামারির এই ক্লাসটা বুঝতে পারছো ইনশাআল্লাহ, আশা করি। এবার আমরা দেখি গ্রাফ এন্ড চার্ট, আমাদের আজকের যে ম্যারাথন, ঠিক আছে, একসাথে দুইটা টপিক আমরা ইনশাআল্লাহ ইংলিশ রিটেন সলভ করে দেবো। এরপরে ইনশাআল্লাহ তোমাদের এক কাজ করব, সেটা হলো তোমাদের কাজ দিব, তোমাদের টাস্ক দিয়ে দিব। পোয়েমগুলোর সামারি কিভাবে লিখবো, পোয়েমগুলোর সামারি, এগুলো নিয়ে আরও ক্লাস আসবে। তোমরা জাস্ট গ্রুপে অবশ্যই শেয়ার করবা যে তোমাদের কি কি বিষয়ে ক্লাস লাগবে, ঠিক আছে?
পোয়েমগুলোর দেখো, পোয়েমগুলোর একটা ব্যাপার আছে, পোয়েমগুলোর কিন্তু তোমার মিনিং বুঝতে হবে বা মিনিংটা পারসিভ করতে হবে। পোয়েমগুলো কিন্তু ইংলিশ, এখন তোমাকে ইংলিশ ধরো একটা কঠিন, তোমাকে পিবি শেলির কবিতা দিয়ে দিল, বা পার্সি বিশ শেলি নিশ্চয়ই চিনো, পোয়েট অফ নেচার, পার্সি বিশ শেলির কবিতা দিয়ে বললো যে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটা হলো সামারি লেখো, বা একটা অংশ দিয়ে বললো সামারি লেখো, ওইটা কিন্তু ইজিলি মানে পারসিভ করা কিন্তু টাফ, ইজিলি কিন্তু পারসিভ করতে পারবা না। সো পোয়েম তোমাকে পড়ার যেমন অভ্যাস থাকতে হবে একটু, বাট তোমাকে কিন্তু এক্সট্রা পোয়েম পড়তে হচ্ছে না। ইংলিশ বইয়ের মধ্যে, ইংলিশ ফর টুডে যে বইটা, এর মধ্যে থেকে পোয়েমের সামারি আসলে এর মধ্যে থেকেই আসবে। তোমাদের যে কি কি পোয়েম আছে বলো তো, ড্রিম একটা পোয়েম আছে, তারপরে টাইগারের একটা পোয়েম আছে, এগুলোই থেকেই কিন্তু প্রশ্ন আসে কম বেশি। ওকে, সামারি নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকলে বা যে কোনো পয়েন্ট থাকলে তোমরা জানাও, কমেন্টে জানাও। এ পর্যন্ত নেক্সট টপিক শুরু করার আগে আমি তোমাদের কোয়েশ্চেন আনসার করব। আর আরেকটা বিষয়, তোমাদের যদি এক্সট্রা এইচএসসি ইংলিশের উপরে কিন্তু আমাদের একটা প্লেলিস্ট দেওয়া আছে অন্বেষণ এডু ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেল অন্বেষণ এডু, আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, অন্বেষণ এডু। এখানে এইচএসসির প্লেলিস্টটা তোমরা পাবা, এইচএসসির ন্যারেশন, মডিফায়ার, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো আছে। ওকে, থ্যাংক ইউ তুবা, ক্লিয়ার বলেছো। এই চ্যানেলে মোটামুটি দেওয়া আছে সব। আর পিডিএফ এর জন্য গ্রুপে জানাবা, একটা গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, তোমরা জানাইলেই হবে। ওকে, এবার আসি নিউ টপিক। সামারির ব্যাপারগুলো মাথা থেকে এখন একটু ঝেড়ে ফেলি, মাথার মধ্যে সামারি ঘুরতেছে, ওয়ান থার্ড ঘুরতেছে, এখন ক্লিয়ার, ঠিক আছে? আমরা একটু রিফ্রেশমেন্টে যাই। গ্রাফ চার্ট, আচ্ছা তোমাকে একটা বলি, গ্রাফ চার্ট হলো বেসিক্যালি, তোমাকে ধরো আমি অ্যান্সার মুখের সামনে এনে দিয়ে দিলাম, তোমাকে ভাতের প্লেট মুখের সামনে এনে দিয়ে দিলাম, জাস্ট তুমি কি খাওয়া দাওয়া করবা, ঠিক আছে? হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে সৌরভ, এক্স্যাক্টলি সামারি, বুঝতে পারছো? বাট প্র্যাকটিস কেন করতে হবে জানো? কারণ তোমাকে যে আমেরিগোর প্যারাগ্রাফটাই আসবে কোনো গ্যারান্টি নাই। তুমি এমন সামারি আসতে পারে যেটা তুমি কখনো দেখোই নাই, তাই না? প্যানিক করার কিছু নাই, তুমি না দেখলেও তুমি অবশ্যই বুঝতে পারবা। ওকে, এবার দেখেন গ্রাফ চার্ট, গ্রাফ অ্যান্ড চার্ট, গ্রাফ অথবা চার্ট, ঠিক আছে? হয় তোমাকে বার গ্রাফ দিবে, যেটা দেখতে পাচ্ছ, বার আছে, দেখছো বার দেওয়া আছে এবং পার্সেন্টেজটা লেখা আছে, এরকম ভাবে থাকে, অথবা পাই চার্ট দেওয়া থাকে। এই ব্যাপারগুলো তোমাকে কি করতে হবে? ওই যে বললাম যে তোমার সামনে আমি এক প্লেট ভাত বা এক প্লেট খাবার এনে দিব, তুমি জাস্ট এটা খাবা, ঠিক আছে? এইটা অনেকটা গ্রাফ চার্ট প্রেজেন্টেশনের মতো, তোমার সামনে পুরো ব্যাপারটা দেওয়া আছে, ফুল অ্যান্সার, ঠিক আছে? তোমার কিন্তু কি ফিজিক্সে তুমি সলিউশন করে কি ম্যাথ করে বের করতেছো, ম্যাথেও তাই করতেছো, কেমিস্ট্রিতেও না হয় অর্গানিক কেমিস্ট্রি নিয়ে মাথা ওলাইতেছো, বাট এই জায়গায় এই দেখো, খেয়াল করো, গ্রাফ চার্টের এই বিষয়টা তোমাকে সব দেওয়া আছে। আগে আমরা পড়ি কি বলছে, দা গ্রাফ চার্ট, অ্যাকচুয়ালি গ্রাফ চার্ট একসাথে বসে না, এটা হলো বার গ্রাফ, ঠিক আছে? বার গ্রাফ, বার গ্রাফটা কি বলছে? দ্য বার গ্রাফ শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। মানে আমাদের দেশে যারা পড়াশোনা করে, অর্থাৎ এডুকেটেড পিপল, আমাদের দেশে যারা পড়াশোনা করে, তারা আসলে কোন প্রফেশনের দিকে ঝোঁক বেশি বা কোন প্রফেশন বেশি চয়েস করছে, এইটা নিয়ে একটা তোমাকে প্রবাবিলিটি বা এটা একটা রিসার্চ তোমাকে দেওয়া হয়েছে তোমার সামনে, ঠিক আছে? আমাদের দেশের মোস্ট অফ দ্য এডুকেটেড পিপল, না দেখে চোখ না বন্ধ করে উত্তর দেওয়া যায়, বেশিরভাগ এডুকেটেড পিপল কি করে জানো? বিসিএস প্রিপারেশন নেয়, দেখবে এখানেই এটা রিফ্লেক্ট করছে, ঠিক আছে? এইটা কিন্তু দেখো ঢাকা বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023, সিলেট বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড 17, এই 4টা বোর্ডে আসছে এক কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন। ওকে, আমরা খেয়াল করি যে আমাদের দেশে এডুকেটেড পিপল যারা আছে, এরা কোন প্রফেশনের দিকে ঝোঁক বেশি, এটা নিয়ে একটা বার গ্রাফ দিছে। আমরা দেখি যারা পড়াশোনা করছে, এরা দেখো ফার্মিং এর দিকে সবচেয়ে কম, তাই না? দেখতে পাচ্ছ যে 10%, ফার্মিং এর দিকে 10%। আমরা কিন্তু আসলেই দেখো, আমরা পড়াশোনা যারা করি, অনেকে ভাবি যে ফার্মিং করব, বা গ্রামে যারা আছি পড়াশোনা করলে আমরা ঝোঁক থাকে শহরের দিকে আসবো, গভর্নমেন্ট জব প্রিপারেশন নিব, মেডিকেল কলেজে পড়বো, ইউনিভার্সিটিতে পড়বো, তারপরে কি চাকরি বাকরি করবো। বাট ফার্মিং এর দিকে কিন্তু আমাদের ঝোঁক থাকে কম, তোমরা নিজেরাই বুঝবা যে ঝোঁক কিন্তু কম, তাই না? ওকে, এবার দেখেন ফার্মিং এর জন্য সবচেয়ে কম, বাট ফার্মিং কিন্তু ইন্টারেস্টিং কাজ, ঠিক আছে? মানে অনেক লাভ যদি কেউ ব্যবসা করতে চায়। ওকে, তারপরে বিজনেস 20% মানুষ, ঠিক আছে? বাট 20%ও কিন্তু অনেক কম। পড়াশোনা করার ক্ষেত্রে একটা জিনিস দেখবা যে যারা পড়াশোনা করে তাদের কাছে পাশাপাশি কিন্তু বিজনেস আইডিয়া থাকতে পারে, বাট ফুল টাইম কখনো বিজনেসে কম মানুষ ঢুকতে চায়। ওকে, আর গভর্নমেন্ট জব দেখো সবচেয়ে হাই রাইজ, 60% মেজরিটি,
মেজরিটি মানুষ ইন ডেমোক্রেটিক কান্ট্রিতে ডেমোক্রেসি জিতে নিছে গভর্নমেন্ট জব বা বিসিএস, তাই না? বিসিএস ক্যাটাগরি যে গভর্নমেন্ট জব কিন্তু মূলত বিসিএস কে বোঝাচ্ছে, বাট বিসিএস এর নিচেও কিছু গভর্নমেন্ট জব আছে বা কিছু নন ক্যাডার জব আছে, ওইগুলোকেও মিন করে। ওকে, তারপরে রিসার্চ ওয়ার্ক, মানে ধরো আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ভার্সিটির টিচার হয়ে রিসার্চের জন্য কাজ করলাম। ধরো আমি আইআরএ পড়ি, আমি ইন্টারন্যাশনাল রিলেশনসের উপরে রিসার্চ করব। ওকে, রিসার্চ করব। হ্যাঁ, এই রিসার্চ নিয়ে কিন্তু আমার ব্যাপার আছে যে হলো আসলে কয়জনের ইচ্ছা থাকে যে টিচার হয়ে সারা জীবন পড়াশোনা করবে? কয়জন বলো তোমরা? নিজেদের ইচ্ছা আসলে কতটুকু যে তোমরা রিসার্চেই থাকতে চাও? ওই হাতে গোনা 100-র মধ্যে কি 2-3 জন থাকে বা 5 জন থাকে সর্বোচ্চ। সো রিসার্চ ওয়ার্কেও কিন্তু 10%, যদিও রিসার্চ ওয়ার্ক এবং ফার্মিং কিন্তু এক কাতারে না, তবুও এরা দুইটাই 10%। ঠিক আছে, রিসার্চে আসলে খুব বেশি মানুষ যায় না। তারপরে দেখো ব্যাংকিং, তোমরা দেখবা যে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক যদি খেয়াল করো বা এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি খেয়াল করো, তাহলে খেয়াল করবা যে কি বলে ব্যাংকের প্রশ্ন, ব্যাংক যে জবগুলো হয় এগুলোর কিন্তু অনেক প্রশ্ন আসে, তাই না? প্রশ্নোত্তর, সলিউশন। কেন? কারণ ব্যাংকে কম্পিটিটিভ এক্সাম দিয়ে ঢুকতে হয় বিসিএস এর মতোই, এবং এটার কিন্তু চাহিদা অনেক। 40% দেখো গভর্নমেন্ট জবের পরেই কিন্তু ব্যাংকিং জবের চাহিদা। ঠিক আছে, 60% গভর্নমেন্ট জব এবং 40% দেখতে পাচ্ছি ব্যাংকিং। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, টিচিং। এগ্রিকালচার রিসার্চ করতে চাও, খুবই ভালো একটা প্রফেশন। ঠিক আছে, আসলে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ে এবং ওইখানেই যদি কেউ টিচার হয় বা রিসার্চ করতে চায়, খুবই আরামের জীবন এবং শান্তির জীবন। ঠিক আছে, সো রিসার্চ ওয়ার্ক আসলে যদি প্যাশন থাকে, তোমার যদি যে বিষয় নিয়ে মনে রাখবা যে তোমার প্যাশন আছে বা তোমার অদম্য ইচ্ছা আছে বা তোমার ইন্টারেস্ট আছে, তাহলে কিন্তু তুমি ভালো করবা। বাট ধরো তুমি, তোমার ফ্যামিলি চায় বা তুমি চাও না, তুমি তুলতেছো যে না আমি আসলে চাই নাকি চাই না আমি জানি না, ঠিক আছে, তখন কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবা। কারণ তোমার আসলে ওই প্যাশনের দিক থেকে যে ঝোঁকটা আসে, তোমার কিন্তু নর্মালি ফ্যামিলিয়াল এক্সপেকটেশন বলো আর যাই বলো, ওই ঝোঁকটা কিন্তু ওইভাবে আসে না। তোমার যখন নিজের ইচ্ছে থাকে না ভাই আমার এটা করতেই হবে, আমার এটা ইচ্ছা, আই ওয়ান্ট টু লিভ লাইফ লাইক দিস, তাইলে আমাকে অবশ্যই আমার প্যাশনের দিকে ছুটতে হবে। তোমার আমার একটা কথা বলি, আমি ক্যাডেট কলেজে ছিলাম, বাট ক্যাডেট কলেজে গিয়ে আর্মিতে যাওয়ার ইচ্ছা কখনো ছিল না। বেশিরভাগ ক্যাডেটদের ইচ্ছা থাকে আর্মিতে চলে যাবে, ডিফেন্সে চলে যাবে। বাট আমি ডিসাইড করছিলাম আমি যদি বাইরে থাকি, বাইরে যদি আসি, আমি অবশ্যই বিউনিটের পরীক্ষা দিব। আমি সায়েন্সের ছিলাম, ব্যাকগ্রাউন্ড কিন্তু সায়েন্স, বাট আমি কিন্তু বিউনিটের পরীক্ষা দিয়েছিলাম, বিউনিট ডেডিকেটেড প্রিপারেশন নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল হয়েছি। এবং আমি বিউনিটের ক্ষেত্রেও আমি যে সাবজেক্টে পড়তে চেয়েছিলাম আমি কিন্তু সেই সাবজেক্টেই পড়তেছি। ওকে ওকে, দেখেন ব্যাংকিংয়ে 40%, টিচিংয়ে 30%। ওকে, আমরা দেখলাম যে এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি কোন কোন প্রফেশন চুজ করে, একটু খেয়াল করে। এবার এই গ্রাফটা আমি ছোট করে দিয়েছি, দেখো। এবার মডেল কোশ্চেন আগে আপনাদের দেখাবো, আমি নিয়ম বলবো। আমরা গ্রাফ চার্ট রাইটিং 3 ভাগে করে থাকি। কয়টা টাইপ? 3 টাইপস। আমি লিখি যে 3 প্রসেস, 3টা প্রসেস। ঠিক আছে, 3টা প্রসেস। একটা হলো, আচ্ছা এখানে চেঞ্জ না করি, চেঞ্জ করলে ঝামেলা হয়ে যায়, ওভারভিউ প্যারাগ্রাফ। ঠিক আছে, এর আগে হলো ইন্ট্রোডাকশন, আমি সহজে ইন্ট্রো লিখে রাখি। ঠিক আছে, ইন্ট্রো, ওভারভিউ, ডিটেইলস। দেখো সহজে এই 3টা পয়েন্ট মনে রাখার চেষ্টা করো, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, ডিটেইলস। প্রথমে একটা জিনিসটা কি এটা বলার চেষ্টা করবা, তারপর একটা ওভারভিউ দিবা, একটা সামারাইজেশন। ঠিক আছে, জিনিসটার একটা আপ লেভেল টু ডাউন লেভেল একটা সামারি করবা, তারপরে বাকি যেগুলো আছে সব ডিটেইল বলবা। এই 3টা ভাগে তুমি জাস্ট গ্রাফ রাইটিং করতে পারো। দেখো ইন্ট্রোডাকশন দেখতে পাচ্ছ, ইন্ট্রোডাকশন। ঠিক আছে, এই যে চার্টটা দেওয়া ছিল, এই চারটার আমরা ইন্ট্রোডাকশন কিভাবে করব, খুবই ইজি। বললাম না, কোশ্চেন তোমার অ্যান্সার তোমার মুখের সামনে দেওয়া আছে, জাস্ট তোমাকে ওইটা সর্ট আউট করতে হবে। সর্ট আউটও করতে হবে না, সর্ট আউট করেও দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে বলতে হবে যে এই গ্রাফটা বা এই চার্টটা কি করতেছে, মানে এই চার্টটা কিসের জিনিস, এই গ্রাফটা কিসের বা এই চার্টটা কিসের। ওকে, দেখতে পাচ্ছ দ্য বার গ্রাফ। ঠিক আছে, দেখো মডেল অ্যান্সারটা দেখো, তাহলে বুঝতে পারবা। দ্য বার গ্রাফ রিপ্রেজেন্টস অথবা ইলাস্ট্রেটস অথবা ডেমনস্ট্রেটস একটা ব্যাপার, ইউজ অফ ভোকাবুলারি ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি তোমাকে খুব যদি ক্লিয়ারলি বলি, তুমি এখানে ইজিলি শো লিখতে পারতো, তাই না? এই জায়গাটা শো লেখা যেত না, দেখো তো এগুলো তো সব শো এর সিনোনিমের মতোই কাজ করছে, তাই না? আমি যদি বলতাম যে দ্য বার গ্রাফ শোস,
দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। তাহলে কি 200 এর আসে ভাইয়া? সামারি কি 200 এর আসে? আমি টেস্ট এক্সামে আসছিল 200 ওয়ার্ডস 200। এখন দেখো ইনস্ট্রাকশনের কিছু ব্যাপার আছে। তোমাকে যদি পরীক্ষার হলে বলে যে মানে সামারি 200 ওয়ার্ডস এটা লিখতে বলেছে, তাহলে তোমাকে ওই অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে? বাট ইউজুয়ালি কিন্তু তোমাকে সামারি 200 ওয়ার্ডস বলবে না। তোমাকে ইউজুয়ালি যেটা মাথায় রাখতে হবে, যদি বলে যে সামারাইজ দ্য অ্যাবাভ টেক্সট, তখন মনে রাখবে যে 1/3 লিখতে হবে। এবং 200 ওয়ার্ডস লিখলেও যদি বলা থাকে যে ইন, ঠিক আছে, মানে 200 ওয়ার্ডসের ভেতরে, তুমি অবশ্যই সামারির মনে রাখবে। সামারির ক্রেডিট হইলো তুমি যত কম কথায় তুমি পুরো মেসেজটা দিতে পারো, ঠিক আছে? যত কম কথায় পুরো মেসেজ দিতে পারো। ওকে, এবার দেখেন প্যারাগ্রাফটা কি করতেছে। আমি বলতেছিলাম যে শো তুমি লিখতে পারতা, বাট শো তুমি কেন লিখলে না? কারণ এখানে ভোক্যাবের একটা ওয়েট আছে। ভোক্যাবের ওয়েট মানে ভোকাবুলারি যেটা আছে, আমি কি ওয়ার্ড সিলেক্ট করতেছি এটার একটা ওয়েট আছে। তুমি ইজিলি শো লিখে দিলে টিচার তোমার খাতাটা একটু নর্মালি জাজ করবে, ঠিক আছে? এই দেখো টিচারের সাইকোলজি বোঝা, আমি কিন্তু বারবার বলতেছি টিচারের সাইকোলজি বোঝা। তুমি শো লিখলে টিচার তোমাকে কিন্তু নর্মালি জাজ করতো, হয়তো তোমার কোনো মার্ক কাটতো না, বাট তুমি কিন্তু কোনো তুমি যে স্পেশালি লিখেছো বা ভালো লিখেছো, মানে ইউনিক লিখেছো, এটা কিন্তু তুমি টিচারকে বোঝাতে পারবে না। ইটস নট অ্যাবাউট রাইটিং ইউনিক, ইটস অলওয়েজ অ্যাবাউট প্রেজেন্টিং ইউর সেলফ ইন আ ইউনিক ওয়ে। তোমাকে ইউনিক লিখতে হবে না, তোমার নিজেকে ইউনিকভাবে প্রেজেন্ট করতে হবে। ইংলিশ রিটেন বা বাংলা রিটেন যাই বলো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ হ্যান্ড রাইটিং এখানে কেন ফ্যাক্টর কাজ করে? কারণ হ্যান্ড রাইটিং ইজ অলসো পার্ট অফ প্রেজেন্টিং ইউর সেলফ ইন এ ইউনিক ওয়ে, তাই না? তোমাকে দেখো লাইফের অনেকটাই কিন্তু অনেক কিছুই শো অফের উপর ডিপেন্ড করে না। তোমার খাতাটাও, তোমার ইংলিশ রিটেন খাতাটাও কিন্তু অনেকটা শো অফের মতোই, ঠিক আছে? সো তুমি একটু স্ট্যান্ডার্ড মানের ভোক্যাব ইউজ করবে, যেমন রিপ্রেজেন্টস, ইলাস্ট্রেটস, ডেমনস্ট্রেটস। কি ডেমনস্ট্রেট করে? দেখো এখানে যা ছিল, যা লেখা দেওয়া ছিল, দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, এটাই তো, তাই না? এখানে তো আলাদা চেঞ্জ করতে হচ্ছে না, তোমাকে এখানে ইউনিক বানাইতে হবে না, ঠিক আছে? এই সামারি এই গ্রাফটা যা রিপ্রেজেন্ট করতেছে তুমি জাস্ট ওইটাই বলতেছো, ওকে? এটা গেল ইন্ট্রো। ইন্ট্রোর আমরা মূলত কোন প্রশ্নের উত্তর দেবো জানো? কি কি এই গ্রাফটা কি বা কি রিপ্রেজেন্ট করে। তারপরে আমি বলেছিলাম যে ওভারভিউ প্যারাগ্রাফ। ওভারভিউ মানে একটা বার্ডস আই ভিউ, চিনো? যে উপর থেকে ড্রোন দিয়ে ভিউ করে একটা মোটামুটি পুরাটা এরিয়া বোঝা যায়, এই জন্য ওভারভিউ বলা হচ্ছে বা বার্ডস ভিউ লেন্স বলা হচ্ছে। এখানে তুমি ওভারঅল দেখো, আমি শুরু করেছি ওভারঅল ওয়ার্ডটা দিয়ে, বা ফ্রম আ বার্ডস ভিউ তুমি বলতে পারো যে among the 6 categories of job, ওইখানে দেখতে পাচ্ছ যে 6টা ক্যাটাগরি ছিল, ফার্মিং, বিজনেস, গভর্নমেন্ট জব, রিসার্চ ওয়ার্ক, ব্যাংকিং, টিচিং। এই 6 ক্যাটাগরির মধ্যে দেখো মেজরিটি অফ দ্য এডুকেটেড পিপল, এখানে খুবই বড় একটা বোঝার জায়গা আছে, মেজরিটি অফ দ্য এডুকেটেড পিপল। তোমাকে কিন্তু একটু খেয়াল করো, পাই চার্টে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া সবগুলো প্রপোর্শন থাকে, তখন কিভাবে প্রত্যেকটাকে ডিরেক্ট করব। আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকা, আচ্ছা পাই চার্টে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলেও পার্সেন্টেজটা দেওয়া থাকে না। দেখো তোমাকে বার গ্রাফ দিক আর পাই চার্ট দিক, কালার ধরো এলোমেলো করলো, সমস্যা নেই। কালার ধরো সবগুলোই কালো দিল বা অ্যাশ দিল, হোয়াট এভার, বাট তোমাকে যদি পার্সেন্টেজটা দেওয়া থাকে তাহলেই কিন্তু তুমি মোটামুটি ডিসক্রাইব করতে পারছো। তুমি কি বুঝতে পেরেছো আরিফা? ওকে, দেখো আমি যেটা বলছি এটা খুব ইম্পর্টেন্ট। এখন এই 6 ক্যাটাগরির জবের মধ্যে মেজরিটি অফ এডুকেটেড পিপল, বাট তোমাকে কিন্তু এখানে বলে নাই যে মেজরিটি কোনটা। তোমাকে দেখাইছে পার্সেন্টেজ 10, 20, 60, 60, 10, 40, 30। এখানে তোমাকে কিন্তু বলে নাই মেজরিটি কোনটা, ডিরেক্ট বলে নাই যে দিস ওয়ান ইজ দ্য মেজরিটি, বলে নাই। তোমার কগনিটিভ আইডিয়া বা তোমার বুদ্ধিমত্তা কাজে লাগায় এই জায়গায় এইরকম লাইন তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? তুমি যেখানে দেখতে পাচ্ছ 60 ওইখানে হাইয়েস্ট, তুমি কিন্তু একটা দেখো হাইয়েস্টটা নিয়ে একটা মন্তব্য করেছো যে মেজরিটি অফ দ্য এডুকেটেড পিপল, ব্র্যাকেটে 60% লিখে দিয়েছো পার্সু গভর্নমেন্ট জবস। কোন দিকে যায়? পার্সু করা মানে যাওয়া, ঠিক আছে? গভর্নমেন্ট দিকে যাওয়া, ঠিক আছে? বা গভর্নমেন্ট জবের পেছনে ছোটা, এরকমও বলতে পারো। 60% অর্থাৎ মেজরিটি অফ দ্য এডুকেটেড পিপল গভর্নমেন্ট দিকে ঝোঁকে, ওয়ারাস যেখানে ফার্মিং অ্যান্ড রিসার্চ রিলেটেড প্রফেশনস আর দ্য লিস্ট পপুলার। এই যে লিস্ট পপুলার কোনটা, মেজরিটি কোনটা, এটা কিন্তু তুমি নিজে লিখতেছো বা তোমার বুদ্ধিমত্তা খাটাইতেছো। তোমাকে জাস্ট সংখ্যাটা দেওয়া ছিল, বাট তুমি শব্দের রূপ দিচ্ছ কে?
তুমি দিচ্ছ, তোমার কাজই এটা, গ্রাফ অ্যান্ড চার্ট ডেসক্রিপশনের উদ্দেশ্য এটা। তোমাকে কিছু টার্ম দেওয়া থাকবে, কিছু সংখ্যা দেওয়া থাকবে, জুড়ে দেওয়া থাকবে, বাট তোমাকে এটা ভাষায় প্রকাশ করা। ধরো আমি বললাম যে আমি 10-এ আমি পরীক্ষায় 8 পাইছি, আমার এক বন্ধু ফেল করছে 2 পাইছে, আমার আরেক বন্ধু 10-এ 10 পাইছে। আমি এটাকে ওভারভিউ কেমনে করব, যে আমি বলবো যে গত দিনের মিড টার্ম পরীক্ষায় আমার বন্ধু অমক সে হাইয়েস্ট পাইছে, না সে ফুল মার্কস পাইছে 10-এ, আর আমার আরেক বন্ধু সে 2 মার্ক পেয়ে ফেল করছে। এই যে এখানে কিন্তু বলা ছিল না যে কে ফেল করছে আর কে ফুল মার্ক পাইছে। ওকে ভাইয়া, আপনার কোন প্রফেশনে যাওয়ার ইচ্ছা আছে? সত্যি কথা বলতে আমি যে বিষয় নিয়ে পড়াশোনা করছি, তোমাদের অনেস্টলি বলি, আমার যে বিষয় নিয়ে পড়াশোনা অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস বা ডিপ্লোম্যাসি, এই সেক্টরে আমার থাকার অনেক ইচ্ছা। বা এই যে পররাষ্ট্র এই সাইডটার চাকরি, যেমন ডিপ্লোম্যাসি নিয়ে চাকরি বা ডিপ্লোম্যাট হওয়ার ইচ্ছা ছোটবেলা থেকে বলবো না, 9-10 থেকে। সো এই উদ্দেশ্যে কিন্তু আমি আইআরে আসছিলাম অ্যাকচুয়ালি। তো দোয়া করবা যেন হইতে পারি, না হইতে পারলেও যেন ভালো মানুষ হইতে পারি, এটা দোয়া করো। ওকে, 60% বা মেজরিটি মানুষ গভর্নমেন্ট জব পার্সু করতেছে, আর সবচেয়ে লিস্ট পপুলার কি এই যে রিসার্চ প্রফেশন আর ফার্মিং, তাই না? এটা কিন্তু তুমি নিজে কমেন্ট করতেছো। কারণ কি এগুলো লিস্ট পপুলার কেন? With these people, as 10% people choose jobs in each of these areas. Each of these areas বলতে এখানে ফার্মিং আর রিসার্চ বোঝানো হয়েছে, বুঝতে পারছো? ওকে, ওভারঅল তাহলে দেখো ওভারভিউ করা হলো। এখানে কিন্তু মাঝে যেগুলো ছিল এগুলো কিন্তু আমি বলি নাই। যেমন আমার বন্ধু হাইয়েস্ট কে পাইছে এটা বলছি, লোয়েস্ট কে পাইছে এটা বলছি, ফেল করছে কে, ফুল মার্ক পাইছে কে, আমার নিজেরটা বলি নাই, চাপে গেছি, তাই না? আমরা প্যারেন্টসকে যেমন করতাম যে ছোটবেলায় চাপে যেতাম, অনেকটা আমি ওইরকম করে চেপে গেছি। বাট চেপে যাওয়া যাবে না, কারণ তোমাকে পরের প্যারাগ্রাফে এসে দেখো ওভারভিউ প্যারাগ্রাফ, যে এটা ডিটেলস, ঠিক আছে, এটা ওভারভিউ বাট এটা ডিটেলস, মানে বাকি যে ওয়ার্ডগুলো বাকি থাকে ওইগুলো করতে হবে। সো হাইয়েস্ট বলছি, হাইয়েস্ট ছিল গভর্নমেন্ট জব, এবং লোয়েস্ট দুইটার কি ছিল 10% ফার্মিং এবং রিসার্চ। ওকে, এবার আমরা দেখি, দেখো আফটার গভর্নমেন্ট জবস, মানে গভর্নমেন্ট জবের পরে, মানে সেকেন্ড পজিশন কোনটা? ব্যাংকিং। ব্যাংকিং ইজ দ্য মোস্ট ডিমান্ডেড জব সেক্টর। মানে আফটার গভর্নমেন্ট জব, কিন্তু ব্যাংকিং ইজ নট দ্য মোস্ট ডিমান্ডেড, আফটার গভর্নমেন্ট জব ব্যাংকিং ইজ দ্য মোস্ট ডিমান্ডেড, মানে এটা সেকেন্ড, ঠিক আছে, এটা হলো সেকেন্ড পজিশন। Second, which accounts for 40% of the total job choice বা 40% of the total educated people। তোমাকে যে এই ওয়ার্ডগুলোই লিখতে হবে এমন কিন্তু না। ওকে, তারপরে দেখো এগেইন 30% people chose teaching career and the remaining 20% go for business। 30% মানুষ, দেখো বাকিটা জাস্ট নর্মালি বলে দিয়েছে, 30% মানুষ টিচিং ক্যারিয়ারের দিকে যায় এবং রিমেইনিং 20% বাকি যে 20% থাকে গো ফর বিজনেস। ঠিক আছে, সো খুবই ইজি। গ্রাফ অ্যান্ড চার্টের বিষয়টা হলো ভাইয়া ধারাবাহিকভাবে লিখবো নাকি প্যারা করব? প্যারা করবা, ঠিক আছে। প্যারা বানান কিন্তু এই প্যারা না, ঠিক আছে? কমেন্টে তুমি প্যারা লিখছো, এই প্যারা হলো আমাদের জীবনের প্যারা, আমরা এভাবে প্যারা লিখি, তাই না? আর অ্যাকচুয়ালি আমরা বাংলায় যে প্যারা বলি, যে ভাগ ভাগ, এটা প্যারা বলতে কিন্তু কিছু নাই। আমরা প্যারাগ্রাফকে বাংলায় শর্টে বলি। প্যারাগ্রাফ মানে কি? একটা প্যারা যেটা বুঝাই ওটা হলো প্যারাগ্রাফ, ঠিক আছে? সো 3 প্যারাগ্রাফে লিখবা। 3 প্যারাগ্রাফে লিখবা কেমনে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। ধরো এইটা এক প্যারা লিখবা, এটা এক প্যারা লিখবা, তারপরে ফুল স্টপ, দেন এখান থেকে আবার শুরু করবা, ঠিক আছে? এখান থেকে শুরু করবা এই মাঝের ওভারভিউ প্যারাটা, মানে হাইয়েস্টটা আর লোয়েস্টটা যে আলোচনা করতেছে এটা, তারপরে বাকিগুলো পরের প্যারা দিয়ে দিবে। এটা হলো সবচেয়ে গোছানো স্টাইল গ্রাফ বর্ণনা করার বা চার্ট বর্ণনা করা। ইয়েস, 3 প্যারা লিখবে, ঠিক আছে? গ্রাফ এন্ড চার্ট 3 প্যারা লিখবে। আবার প্যারাগ্রাফ আবার কখনোই প্যারা করতে যেও না। প্যারাগ্রাফ মানেই বুঝতেছো, প্যারাগ্রাফ মানে একটা প্যারা। প্যারাগ্রাফ সেটা যত ওয়ার্ডের হোক সেটা একটা প্যারা হবে। এখানে কোনো যে এন্টার বাটন টিপে তুমি পরের লাইনে চলে আসবা এই সুযোগ থাকে না প্যারাগ্রাফে, বাট তুমি গ্রাফ চার্টে কিন্তু পাচ্ছ সেই সুযোগ। ওকে, আমরা খুব কম টাইমের মধ্যে পাই চার্টটাও ডিসক্রাইব করবো। পাই চার্ট এবং গ্রাফ চার্টের নিয়ম কিন্তু সেম, আলটিমেটলি সেম থিং, জাস্ট প্রেজেন্টেশনটা আলাদা রকম, তাই না? একটা হলো পাই চার্ট আর একটা বার গ্রাফ। পাই চার্টের ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে একটু খেয়াল করি। 3 প্যারাতে লিখবা, হ্যাঁ উত্তর দিয়েছি। পাই চার্ট, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা পাই চার্ট দেওয়া আছে। পাই চার্ট বলতে পাই কথাটা কই থেকে আসে বলতে, পাই কিন্তু একটা কেকের নাম। পাই আসছে কি থেকে? একটা গোল কেক যখন ভাগ করা হয় স্লাইস হয়, তাই না? সিমিলারলি কিন্তু এখানেও কিন্তু স্লাইস দেখতে পাচ্ছ, যে ধরো ছোট ছেলে সবচেয়ে বড় ভাগ পাবে, বড় ছেলে সবচেয়ে ছোট ভাগ পাচ্ছে, অনেকটা এইরকম ফ্যামিলির এইরকম, তাই না? যাই হোক, দেখো পাই চার্ট হলো কি শো করতেছে, শোজ দ্য টাইম অ্যালোকেশন। টাইম মানে
টাইম অ্যালোকেশন মানে কি বলতো? বরাদ্দ সময়। বরাদ্দ সময়, এই চারটা বরাদ্দ সময় বোঝাচ্ছে অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। আমরা ছাত্ররা বা তোমরা ছাত্রছাত্রীরা কি করতেছো ডেইলি লাইফে, অর্থাৎ প্রতিদিনের জীবনে তুমি কি করতেছো, এই যে সবকিছু কাজকে যদি ভাগ করে আমরা সময় নির্ধারণ করি। দেখো, ধরো তুমি পড়াশোনায় এত পার্সেন্ট টাইম করতেছো, তুমি খেলতেছো এত পার্সেন্ট টাইম, ইনস্টাগ্রামে রিলস দেখতেছো এত পার্সেন্ট টাইম, সবগুলো যদি এক করি অনেকটা এরকম হয়। দেখো, রিক্রিয়েশনের জন্য তুমি তোমার দিনের 12% টাইম ইয়া করতেছো, এর অন এভারেজ, কিন্তু সবাই যে করতেছো সেম যে মিলবে এমন না। স্টাডির জন্য 20%, তারপরে স্কুল অ্যান্ড হাউস মানে স্কুলে এবং বাসায় কাটাইতেছো বা এখানে অ্যাক্টিভিটি আছে 25%। আদার্স যেমন মানুষের এক একজনের ইউনিকভাবে ইন্ডিভিজুয়ালি হবি থাকে, এগুলোর পেছনে 8%, খেলাধুলা 5% করতেছে, স্লিপ 30%। ঠিক আছে, ধরো তোমাকে যেভাবেই দিক ওটা নিজের সাথে মিলাইতে হবে না বা পার্সোনাল ওপিনিয়ন দিতে হবে না, বাট তোমাকে দেখতে হবে যে এখানে কি দেওয়া আছে এবং এটাই তোমাকে প্রেজেন্ট করতে হবে। নিজের কিন্তু কোনো পার্সোনাল ওপিনিয়ন দেওয়া যাবে না, বারবার বলতেছি। পার্সোনাল ওপিনিয়ন বলতে আমি তোমাকে খুব ভালো মতো বোঝাচ্ছি। ওই ধরো পার্সোনাল ওপিনিয়ন বলতে কি, খুব ভালো একটা আইডিয়া দিই। ধরো তুমি আগের যে গ্রাফটা দেওয়া ছিল, ওই যে বার গ্রাফটা, এটা লিখতেছো, এটা লিখতে লিখতে তোমার মনে হলো যে আমি একটু নিজের মতামত দিই। আমরা তো অনেকে কি বলে কিবোর্ড ওয়ারিয়র আছি আমরা, তাই না? কিবোর্ডে অনেক আমরা টাইপ করতে পছন্দ করি। সো আমরা কি করি, আমরা হলো ধরো গভর্নমেন্ট জব সম্পর্কে লিখতেছি, বেশিরভাগ মানুষ কি করে গভর্নমেন্ট জবের পিছিয়ে খোঁজে। তখন তুমি পার্সোনাল ওপিনিয়ন দিয়ে দিলা যে কিন্তু আমার গভর্নমেন্ট জব করার ইচ্ছা নাই, এই যে তুমি লিখে দিলা না, এটা কিন্তু আউট অফ লাইন হয়ে গেল একদম। ওকে ওকে, সৌরভ বলেছে ভাইয়া গ্রাফ চার্ট লেখার জন্য কোনো ডেফিনিট সাইজ আছে কি, পেজ কয়টা লিখবো এরকম? না ভাই, ভুলেও না। ঠিক আছে, তোমাকে যতটুকু লেখার আছে তুমি যতটুকু প্রয়োজন বোধ করবো অতটুকু লিখবা। ঠিক আছে, মানে গ্যাজানো যাবে না। গ্যাজানো মানে বুঝছো, মানে টেনে লম্বা করা যাবে না, এটা কখনোই করবা না। ওকে, দেখো এই পাই চার্টটা তাহলে কি স্টুডেন্টদের ডেইলি অ্যাক্টিভিটির টাইম অ্যালোকেশনটা বোঝাচ্ছে, মানে কত পার্সেন্ট টাইম, হোয়াট পার্সেন্টেজ অফ টাইম স্টুডেন্টস কি ব্যাহত করে বা অতিবাহিত করে। ঠিক আছে, দেখো ওভারভিউ প্যারাগ্রাফ আমরা 3 ভাগে ভাগ করলে কি হচ্ছে, আমি আবার লিখে দেই। এক হলো ইন্ট্রো, 2 হলো ওভারভিউ, 3 ডিটেইলস। খুব তাড়াতাড়ি দেখো এইটা শেষ হয়ে যাবে। ইন্ট্রো দেখো কিভাবে দেওয়া আছে। প্রথমে তো ইন্ট্রোতে কি উত্তর দিতে হবে যে এই পাই চার্টটা কিসের। পাই চার্টটা কিসের আমরা দেখে ফেলি। দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস অথবা ডেমনস্ট্রেটস ডেইলি অ্যাক্টিভিটিস অফ স্টুডেন্টস অ্যান্ড হোয়াট পার্সেন্টেজ অফ টাইম দে স্পেন্ড ইন ডেইলি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। খুব নর্মালি, খুব ইজিলি, অনেক সিম্পলভাবে দেওয়া। দেখতে পাচ্ছ যে এই পাই চার্টটা স্টুডেন্টদের ডেইলি অ্যাক্টিভিটিগুলোকে বিবরণ দেয় বা বর্ণনা করে এবং কত পার্সেন্ট টাইম তারা এগুলোতে ব্যয় করে। বুঝতে পারছো, খুব ইজিলি দেখো কত সুন্দরভাবে এক কথায়, একটা লাইনও কি, একটা ওয়ার্ডও কি এক্সট্রা লেখা আছে? তুমি নিজেই উত্তর দাও তো, একটা লাইনও এক্সট্রা লেখা নেই। এই পাই চার্টটা আসলেই স্টুডেন্ট কি কি করে এটা বলতেছে, যেমন স্লিপ, হাউস অ্যান্ড স্কুল অ্যাক্টিভিটিস, প্লে, আদার্স, রিক্রিয়েশন, স্টাডি, এবং কত পার্সেন্ট টাইম ব্যাহত করে, এই যে কাজটা এবং পার্সেন্টটা, কাজটা পার্সেন্টটা। ঠিক আছে, এভাবে। সো ফার্স্ট লাইন ইন্ট্রো শেষ। কিসের ইন্ট্রো শেষ? পরের প্যারায় চলে যাই। পরের প্যারাটা হলো ম্যাক্সিমাম এবং মিনিমামের আলোচনা। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম একটা ওভারভিউ, বার্ডস লেন্স। ঠিক আছে, বার্ডস ভিউ। ওকে, ওভারঅল স্টুডেন্টস স্পেন্ড দেয়ার টাইম মোস্টলি ইন 6 মেজর অ্যাক্টিভিটিস। দেখো মোস্ট কয়টা, দেখো ওইখানেও কিন্তু আমরা একটা কাজ করছিলাম যে টোটাল কয়টা, এটা আমি কিন্তু বলে দিছিলাম। দেখো একটু খেয়াল করো, এই দেখো ওভারঅল অ্যামাং দ্য 6 ক্যাটাগরিজ অফ জব। আমি কিন্তু এক কথায় এক লাইনের মধ্যে টেকনিক্যালি বলে দিছি না যে কয়টা ক্যাটাগরি জবের, আমি কিন্তু এখানেও তাই করব। ওভারঅল স্টুডেন্টস স্পেন্ড দেয়ার টাইম মোস্টলি ইন 6 মেজর অ্যাক্টিভিটিস। 6টা মেজর অ্যাক্টিভিটিতে তারা ব্যয় করে। বেশিরভাগ ক্ষেত্রে 6টা বা 5টা অ্যাক্টিভিটি বা কোনো জিনিস থাকে যেগুলো চার্টে বা গ্রাফে দেওয়া থাকে। ওকে, দেখো মোস্ট অফ দেয়ার টাইম ইজ স্পেন্ট ইন স্লিপিং 30%। দেখো ওইটাতেও কিন্তু গভর্নমেন্ট জব দিয়ে 60% লিখে দিয়েছিলাম, তোমরাও এটা অবশ্যই লিখে দেওয়া পার্সেন্টেজটা। অ্যান্ড লিস্ট মানে সর্বনিম্ন এবং মোস্ট কি সর্বোচ্চ। এই যে লিস্টটা কি প্লেয়িং এ ব্যয় করে, খেলাধুলায় লিস্ট। ঠিক আছে, 5% এবং স্লিপিং এ 30%। কারণ বেশিরভাগ স্টুডেন্টই মনে হয় আমার মতো যে এক ঘুম দিলে কি রাত কাভার এবং দিনও কাভার হয়ে যায় মাঝে মাঝে।
ওকে, নো পার্সোনাল ওপিনিয়ন শুড বি গিভেন, এটা কখনোই না, ঠিক আছে। আজকে দুইটা টপিক পড়ছি, সামারি রাইটিং, গ্রাফ অ্যান্ড চার্ট, পার্সোনাল ওপিনিয়ন কখনোই দিবা না। এখন তুমি বললা যে না আমি তো এগুলোর একটাও করি না, আমি তো ইনস্টাগ্রামে বেশিরভাগ টাইমে রিলস দেখি বা ফেসবুকে রিলস দেখতেই থাকি, ঠিক আছে, এগুলো তো লেখা নাই। বাট এই যে পার্সোনাল ওপিনিয়ন দেওয়া যাবে না, তো তোমাকে যেটা বলছে এগুলোর মধ্যে থেকেই প্রেজেন্ট করতে হবে। ওকে, তারপরে দেখো ট্রাই টু গিভ অ্যান ওভারঅল সামারি, তুমি একটা সামারি দিচ্ছ যা যা তোমাকে দেওয়া ছিল ওইগুলোর হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট, ঠিক আছে, এই যে সবচেয়ে বেশি কোনটাতে এবং কম কোনটাতে। ওইটাতেও দেখো, মনে করো যে আগেরটাতেও আমরা সবচেয়ে বেশি ছিল গভর্নমেন্ট জবের পিছে মানুষ ছুটছিল এবং সবচেয়ে কম ছিল রিসার্চ অ্যাক্টিভিটিস এবং ফার্মিং এর পিছে। ওকে, এরপরে দেখি, দেখো আফটার স্লিপিং, ঘুমানোর পরে স্কুল অ্যান্ড ইনহাউস অ্যাক্টিভিটিস কম্প্রাইজেস 25% অফ দ্য স্টুডেন্টস ডেইলি টাইম। এখন জাস্ট তুমি বাকিগুলো তুমি নর্মালি ডিটেলস লিখে দিবা, ঠিক আছে, বাকিগুলো জাস্ট ডিটেলস লিখে দিবা যে ঘুমানোর পরে স্কুল এবং ইনহাউস অ্যাক্টিভিটিস 25% টাইম কি করতেছে, স্টুডেন্টের ডেইলি টাইমের বরাদ্দ থাকতেছে স্কুলে এবং বাসার যে কার্যক্রমগুলো আছে এগুলোর পেছনে। তারপরে দেখো নর্মালি বলা আছে দে স্পেন্ড 20% অফ দেয়ার টাইম স্টাডিং, 12% ইন রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, এখানে জাস্ট রিক্রিয়েশন ছিল, ঠিক আছে ওইখানে, বাট তুমি কিন্তু একটু সুন্দরভাবে স্ট্যান্ডার্ড ভাষা ইউজ করে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস লিখতে পারো। দ্য রেস্ট 8% বা বাকি 8% কি করে, ইজ স্পেন্ড ইন আদার অথবা মিসেলানাস অ্যাক্টিভিটিস, অথবা অন্যান্য বা বিবিধ, ঠিক আছে, বিবিধ বিষয় বলি না, যে এটা হলো ইউনিকভাবে কিছু মানুষের ইন্ডিভিজুয়ালিটি থাকে, ধরো কেউ স্ট্যাম্প কালেক্ট করে, ঠিক আছে, স্ট্যাম্প কালেক্ট করে, এদের জন্য তার বরাদ্দ, বাট সবাইকে আমরা স্ট্যাম্প কালেক্ট করি, আমরা কিন্তু সবাই করি না, বা কয়েন কালেক্ট করি না। সো এরকম ইন্ডিভিজুয়ালিটি থাকে মানুষের, এগুলো সবসময় অ্যাকনোলেজ করতে হবে। ওভারঅল যদি আমরা একসাথে লিখি, দেখো অনেকে বলছে 3টা প্যারা লিখবো কিনা, ইয়েস, এইভাবে আমরা সাজাবো, ঠিক আছে। দেখো সৌরভ জিজ্ঞেস করছিল যে 3টা প্যারা লিখবে কিনা, এটা কিন্তু 3টা প্যারাতে আমি লিখছি। দেখো এটা ছিল ইন্ট্রো, এই অংশটা আমি হাইয়েস্ট, দেখো হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু যেটা ছিল, হাইয়েস্ট প্লাস লোয়েস্ট ভ্যালু, এটা একটা আলোচনা ছিল, আর এটা হলো ডিটেইলস, ঠিক আছে, আমি ডি লিখে দিলাম, এটা হলো ডিটেইলস। এই 3 প্যারাতে আমরা গ্রাফ অ্যান্ড চার্ট লিখে শেষ করব। এবং তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, কোনো টপিকে তোমাদের যদি ক্লাস লাগে, একজন মডিফায়ার বলেছে, এটা আমার ইনশাল্লাহ মনে থাকবে, যে কোনো ক্লাস লাগলে তোমাদের যে গ্রুপটা আছে আরটিডি, যে রোড টু ডিএমসি, এইটার যে গ্রুপটা আছে 2.5 লক্ষ মেম্বারের, এই গ্রুপে কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে, অন্তর ভাইকে বা রিজভি ভাইকে জানাতে পারো। ওকে, তারপরে আর আমাদের যদি এইচএসসির তুমি যদি চাও, এইচএসসির প্লে লিস্ট, সেটা হলো, আমি আবার লিখে দিচ্ছি, আমাদের ইউটিউব পেজ অননেশন এডু, ঠিক আছে, অননেশন এডুতে তুমি এইচএসসির একটা ইংলিশের প্লেলিস্ট পেয়ে যাবে। এবং আগামীকাল প্রতিদিন আজকে থেকে পরপর কিন্তু অনেকগুলো দিন তোমাদের কিন্তু পার্মানেন্ট ক্লাস থাকছে বাংলা ইংলিশ, তোমাদের বাংলা কবিতাগুলোর একটা বিশ্লেষণ ক্লাস থাকবে। এটা কিন্তু একটা কি তোমাদের জন্য খুব ভালো সুযোগ যে ফ্রি ক্লাস অ্যাটেন্ড করার এবং এই যে ফ্রি এগুলো করার, ঠিক আছে। কানেক্টর ক্লাস হবে, কানেক্টর খুব ইম্পর্টেন্ট টপিক। ইভেন ন্যারেশনে অনেকে প্যারা খাও, বা লাইন চার্ট কি করা লাগবে না, লাইন চার্ট অনেক আনইউজুয়াল বোর্ড এক্সামে, বাট তুমি হলো জাস্ট একটু ধারণা নিতে পারো, বাট চার্ট ডেসক্রিপশন অনেকটা সেম সব জায়গায়, ঠিক আছে, পোস্টার পেপারের প্রেজেন্টেশনের মতো, যা তোমাকে দেওয়া আছে ওইটা তুমি ডেসক্রাইব করছো, বাট নিয়মগুলো কিন্তু সেম। ইন্ট্রোডাকশন, ওভারভিউ এবং কি, ইন্ট্রোডাকশন, ওভারভিউ এবং লাস্টে ডিটেইলস, সবগুলো এখনো দেওয়া নাই। তোমাদের আসলে তোমাদের ফিডব্যাক প্রয়োজন যে আসলে কি কি লাগবে, যেমন কানেক্টর, মডিফায়ার, এগুলো পেলাম, ইনশাআল্লাহ আমরা এগুলোর উপরে কাজ করব। আর আমি তোমাদেরকে কেমন বোঝাইতে পারছি জানি না, ক্লাসও কেমন লাগছে জানি না, বাট আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করছি। ইনশাআল্লাহ তোমাদের যদি আরো ক্লাস লাগে অবশ্যই জানাবে। ওকে ওকে, ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস যদি একটা জাস্ট করি, ইম্পর্টেন্ট নোটগুলো দেখি। আমরা গ্রাফ চার্টে কি করব না, ডোন্ট গিভ পার্সোনাল ওপিনিয়ন, এটা তো কখনোই দেবো না পার্সোনাল ওপিনিয়ন। ডোন্ট গিভ এনি টাইটেল, এটাতেও কিন্তু কোনো টাইটেল দেওয়া যাবে না, যে রিসার্চ অফ এডুকেটেড পিপল অফ বাংলাদেশ রিগার্ডিং চয়েস অফ জবস, ঠিক আছে, এই টাইপ কিন্তু কোনো টাইটেল দিব না, কোনো টাইটেলই দিতে হবে না, প্যারাগ্রাফ এসে বাদে কোনো টাইটেল না। ডোন্ট ড্র দ্য গ্রাফ চার্ট, মানে এখানে একটা ব্যাপার আছে কি, টিচার কিন্তু মার্ক দিবে না এক্সট্রা কোনো, তুমি যদি গ্রাফ বা চার্ট এঁকে দাও সুন্দর করে, বাট লেখার ক্ষেত্রে ঘাটতি করো, টিচার কোনো মার্ক দিবে না, কোনো মার্ক পাবা না, ঠিক আছে। বাট তুমি যদি গ্রাফ চার্ট নাও আঁকো, লেখাটা অনেক ফরম্যাট করে সুন্দর করে ভালো মতো করো, তুমি কিন্তু ফুল মার্কস পাইতে পারো, ঠিক আছে, স্টিল পাইতে পারো। এবং 3 প্যারাগ্রাফে লিখবা, এটা কিন্তু বলে দিয়েছি, বারবার বলতেছি, প্রথমটা ইন্ট্রোডাকশন, তারপর ওভারভিউ, তারপর কি ডিটেইলস, বাকিগুলো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের ক্লাসটা কিন্তু এখানেই আমরা শেষ করতেছি।
সো আমাদের ইনশাল্লাহ আবার দেখা হবে, তোমাদের কানেক্টর মডিফায়ার ক্লাস থেকে জানাবে। আচ্ছা, পরবর্তী ক্লাসগুলো কবে কবে আছে তাহলে? আগামীকাল আছে 10, বাংলা ক্লাস 11, সরি 10, 12 এবং 13, মাঝখানে 12 তারিখ, মাঝখানে 11 তারিখে তোমাদের ম্যাথ ক্লাস আছে, ঠিক আছে? তো আমাদের বাংলা এবং ইংরেজি ক্লাসগুলো তোমাদের সবার জন্য ওপেন থাকবে, আর ম্যাথ ক্লাসগুলো শুধুমাত্র আমাদের প্রি মেডিকেল ব্যাচে হবে। ওকে, তোমরা সবাই ক্লাস কেমন হয়েছে এটা হচ্ছে এখানে শুধু জানালে হবে না, এটা হচ্ছে রোড টু ডিএমসি ড্রিম টিউবে ডক্টর এই গ্রুপে পোস্ট করে জানাও, তাহলে ভাইয়ারা আরও ইন্সপায়ার হবে এবং আরও অনেক অনেক ক্লাস তাহলে ফ্রিতে চলে আসতে পারে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ক্লাসগুলো 2টার দিকেই হবে, ঠিক আছে? ক্লাসগুলো 2টার দিকেই হবে, 9 আজ তো হয়ে গেল, 10, 12 এবং 13 তারিখ। ওকে, তাহলে সবাই ভালো থাকো, গুড বাই। রিভিউ কোথায় জানাতে হবে? আমাদের গ্রুপে জানাতে হবে। ক্লিয়ার, গুড বাই। বাই। হ্যাঁ ভাই পিক নিতে চাইতেছে, আচ্ছা ভাইরা আসুক, আমিও মাঝখানে দাঁড়িয়ে, তাহলে আমার ছবিটাও আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, গ্রামার পার্ট বেশি করে নেওয়া হবে, সমস্যা নেই। আরটিডিএস গ্রুপ আছে, তারপরে ডিএমসি সেশন গ্রুপ আছে, এগুলো তো পোস্ট করতে পারো, কোনো সমস্যা নেই। রিভিউ পোস্ট, ওকে, রিভিউ দিলে আমরা বুঝবো যে তোমরা, আর রিভিউর মধ্যে লিখে দিতে হবে যে ভাই এই ক্লাসটা চাই, তাহলে ওই ক্লাসটা বেশি বেশি হবে। ওকে, গুড বাই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর দ্য ক্লাস।